হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের 10 নম্বর ক্লাস। 9 নম্বর ক্লাসের ভিডিওটা আপনারা পেয়েছিলেন গ্রুপে, অর্থাৎ সেলস রিসিপ্ট, রিফান্ড রিসিপ্ট, রাইট অফ ইনভয়েস, রিকারিং ইনভয়েস, কাস্টমার স্টেটমেন্ট। এই ভিডিওটা অবশ্যই একটু দেখে নিন। আর এরপরে ক্লাস 10-এ ম্যানেজিং সেলসে আমরা আজকে দেখব ইনভয়েস উইথ ক্লাস অ্যান্ড লোকেশন, সেট আপ মাল্টি কারেন্সিস, ইনভয়েস উইথ মাল্টি কারেন্সিস। আমরা যখন প্রথমে কোম্পানি ডাটাবেস সেট আপ করি, তখন একটা কথা বলা হয়েছিল, কারেন্সি যেখানে সেট আপ ছিল অ্যাডভান্স অপশনে, অ্যাডভান্স সেটিং এ, সেক্ষেত্রে আমরা বলছিলাম যে মাল্টি কারেন্সি এখন আমরা কেউ সেট আপ করবো না। এবং ক্লাস অ্যান্ড লোকেশন, এই দুইটা তিনটা ব্যাপার সেখানে ছিল, যে আমরা বলছিলাম যে এটা আমরা এমতাবস্থায় শুরুতে কোম্পানি সেট আপের সময় আমরা এই সেট আপ গুলো করবো না। ঠিক যখন আমাদের প্রয়োজন হবে এবং এটা নিয়ে যখন আলাদা মানে ডিটেলসে ক্লাস আছে, তখন আমরা এটা সেট আপ করবো। আশা করি কেউ সেট আপ করেন নাই, আর যদি করে থাকেন তাহলে সে ভুল করছেন, এখন একটু কারেকশন করে নিয়ে রাখ। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে আমরা একটু জানি আগে ইনভয়েস উইথ ক্লাস অ্যান্ড লোকেশন এটা কি। ইনভয়েস উইথ ক্লাস অ্যান্ড লোকেশন সহজভাবে বলতে গেলে, আপনারা যেমন ভাবে ইনভয়েস করতেছেন র্যান্ডমলি সেইভাবে ইনভয়েস করা, আলাদা কোনো প্রসিডিউরে তা না। শুধুমাত্র ওখানে একটা লোকেশন অপশন আছে, লোকেশনটা সিলেক্ট করে দেওয়া যে এই আমি আহ, ধরেন আপনার ব্যবসা আছে ইউকেতে, সাপোজ আপনি ইউএস এর কোনো কাস্টমারের কাছে প্রোডাক্ট বিক্রি করেন, আপনি কানাডার কোনো আপনার কাস্টমারের কাছে প্রোডাক্ট বিক্রি করেন। এই জন্য যে আপনার কোন ইনভয়েসটা কোন লোকেশনে হচ্ছে, আপনি ধরেন ইউকেতে আছেন, আপনার কোম্পানি ইউকেতে, ইউকেতে বসেই আপনি কানাডার যে কাস্টমার তার যখন ইনভয়েস করতেছেন তখন ওই লোকেশনে কানাডা সিলেক্ট করে দিলেন। ইউএস এর যার কাছে আপনি বিক্রি করতেছেন প্রোডাক্ট ইউকে থেকে, সেই কাস্টমারের ডাটাবেজে সেই ইনভয়েসে ইউএসএটা সিলেক্ট করে দিলেন। এই জাস্ট তার লোকেশন, অর্থাৎ কাস্টমারের লোকেশন কোথায় সেইটা যদি কোনো ইনভয়েসে উল্লেখ করতে চান, এটা হচ্ছে সেই লোকেশন ফিচারের মাধ্যমে করতে হবে। তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন রিপোর্ট সেন্টারে যে যে কোন লোকেশন থেকে আমার কোন ইনভয়েসটা হচ্ছে। এটা গেল লোকেশনের। আবার এমন যদি হয় যে আপনার সাপোজ বাংলাদেশে আপনার কোম্পানি, বাংলাদেশে ঢাকা শহরের 10টা জায়গায় ধরেন স্বপ্ন সুপার শপ, ধরেন আপনার স্বপ্ন সুপার শপ আপনার সাপোজ। এখন ঢাকা শহরে স্বপ্ন সুপার শপ যদি চায় যে আমার ঢাকায় 10টা জায়গায় 10টা আউটলেট আছে, ওই 10টা আউটলেটের কোন আউটলেট থেকে কত প্রফিট অ্যান্ড লস হচ্ছে, কত আমার সেলস হচ্ছে, বা কত আমার মানে সবকিছু, মানে শুধু যে একটা স্পেসিফিক মানে উনি রিপোর্ট দেখবে তা না, কত কোয়ান্টিটি প্রোডাক্ট সেল হচ্ছে, কোন প্রোডাক্টটা মানে স্টক শেষ হয়ে গেছে, এইটা যদি বিভিন্ন লোকেশন থেকে দেখতে হয়, তাহলে বিভিন্ন লোকেশন থেকে আলাদাভাবে এটা সেট আপ করতে হবে। এখন দেখা যাচ্ছে যে স্বপ্ন সুপার শপের হেড অফিস ধরেন মিরপুর, আর মানে ঢাকা শহরে আরো 10টা জায়গায় তাদের আউটলেট আছে। এখন হেড অফিস থেকে যদি দেখতে চাওয়া হয় যে কোন আউটলেট থেকে সেলস কেমন বা ওভারঅল সব পারফরমেন্স কেমন বিভিন্ন সেগমেন্টে, সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে রেকর্ড করলে আপনি সেভাবে আলাদা আলাদা রিপোর্ট দেখতে পারবেন। তার জন্য রেকর্ড করতে হবে আলাদা আলাদা লোকেশন থেকে। তো এই জন্য আমরা লোকেশন থেকে করি, ঠিক আছে। এরপরে আছে কি ক্লাস। ক্লাস বলতে বোঝাচ্ছে এটা আপনার 10 ধরনের প্রোডাক্ট আছে, 10 রকমের প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতেছেন। এখন যদি চান যে আমার সার্জিক্যাল মাস্ক, এইটা আমার কোয়ান্টিটি কত আছে, আমার এটা রিস্টক করা লাগবে কিনা, আমার কত পিস ডেইলি সেল হচ্ছে, তারপর মানে ওভারঅল সব রেশিও আপনি যদি প্রোডাক্ট ওয়াইজ প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ দেখতে চান, সেক্ষেত্রে ক্লাস অ্যাড করবেন। অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টকে আলাদা আলাদা সিঙ্গেল ক্লাসও অ্যাড করা যাবে, আবার ধরন অনুযায়ী মাল্টিপল প্রোডাক্টকে একটা ক্লাসের আওতায়ও নেওয়া যাবে। কিরকম, ধরেন বিভিন্ন আহ, কি বলে গ্রোসারি শপে, ধরেন গ্রোসারি শপে বিভিন্ন আইটেম থাকে, কথার কথা যে ধরেন ফুড আইটেম থাকলো, 5টা ফুড আইটেম নিয়ে আপনি আলাদা একটা ক্লাস করলেন। ফুড আইটেমের ভিতর কেক থাকলো, বেকারি থাকলো, তারপর চকলেট থাকলো। এই 5 ধরনের ফুড আইটেম নিয়ে একটা ক্লাস করলেন, যেটা ফুড, ফুড নামে একটা ক্লাস থাকলো, কিন্তু 5টা প্রোডাক্ট থাকলো। এভাবে মাল্টিপল প্রোডাক্ট নিয়ে একটা ক্লাস করা যাবে, আবার সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট নিয়েও ক্লাস করা যাবে। এবং ক্লাস করলে সুবিধাটা কি, ওই স্পেসিফিক ক্যাটাগরির প্রোডাক্ট বা ওই ওই স্পেসিফিক সিঙ্গেল প্রোডাক্ট যদি আপনি ক্লাসে অ্যাড করেন, একসাথে 5টা এক ক্লাসে অ্যাড করেন বা একটা সিঙ্গেল সিঙ্গেল ক্লাসে এক একটা অ্যাড করেন, যাই করেন, আপনি ওই প্রোডাক্ট ওয়াইজ আলাদা রিপোর্ট জেনারেট করতে পারবেন। যে আপনার ওই স্পেসিফিক ওই প্রোডাক্টটা কি পরিমাণ সেলস জেনারেট হচ্ছে, বা ওই স্পেসিফিক ওই প্রোডাক্টটা কত কোয়ান্টিটি ফেরত আসছে। মানে আমরা আশা করি এবার প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবো। এটা একটা ওভারভিউ করে নিলাম, তা চলেন আমাদের প্রথমে দেখতে হবে যে ক্লাস অ্যান্ড লোকেশন কিভাবে সেট আপ করে। আমরা কুইক বুকসে আসলাম, এসে
গিয়ার আইকনে, এই যে যে গিয়ার আইকন বা সেটিং আইকন, এখানে গেলাম। যাওয়ার পরে দেখেন এখানে লিস্টের আওতায় যে ক্লাস অ্যান্ড লোকেশন আছে কিনা খেয়াল করেন। এই লিস্টের আওতায় আছে অল লিস্ট, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, রিকারিং ট্রানজেকশন, অ্যাটাচমেন্ট, কাস্টম ফিল্ড, রুলস। এই কয়টা আছে, তার মানে ক্লাস লোকেশন এখানে নাই। কিন্তু দেখবেন আমরা এখন এখানে আর পাশে একটা নিউ ট্যাবও রাখছি, একটা নিউ ট্যাব, অর্থাৎ কুইক বুকসকে দুটো ট্যাবে আলাদা আলাদা এখানে রাখলাম। রেখে আমরা এই কুইক বুকসের প্রথম যেটা আছে এখানে গিয়ার আইকন বা সেটিং আইকনে যে লিস্টের আওতায় দেখলাম যে এখানে ক্লাস এন্ড লোকেশন নাই, এই কয়টা আছে, এই রুল পর্যন্ত, অল লিস্ট থেকে রুল পর্যন্ত আছে। এখন নতুন যে ট্যাবটা আমরা নিচ্ছি, এখানে যদি আমরা ক্লাস এন্ড লোকেশন সেট আপ করি, দেখবেন এই পেজটা এসে রিলোড দিলে এই গিয়ার আইকনের এই লিস্ট অপশনে এসে দেখবেন যে আমার ক্লাস অ্যান্ড লোকেশন শো করতেছে। ঠিক আছে, এই লিস্টের আওতায় নিচে শো করতেছে। তো চলেন আমরা সেটা একটু করে আসি। এই যে কুইক বুকস আমরা আলাদা একটা ট্যাবে ডুপ্লিকেট করে নিয়েছি, নিয়ে এখন আমরা যাব ক্লাস অ্যান্ড লোকেশনে। তা কোথায়? এখানে যাব, গিয়ার আইকনে যাব। গিয়ার আইকনে যে কোম্পানি সেটআপের আন্ডারে যাব। এখানে গিয়ার আইকনে আসলাম, অ্যাকাউন্ট অ্যান্ড সেটআপ, ইওর কোম্পানির আন্ডারে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিং এ গেলাম। সেটিং এ যাওয়ার পর আমরা যাব অ্যাডভান্স সেটিং এ। আমরা এই সেটিংগুলো ইতিপূর্বে করছি, আর শুধু বলা হয়েছে ক্লাস অ্যান্ড লোকেশন এবং মাল্টি কারেন্সি, এগুলো আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা সেট আপ করলে আমাদের বুঝতে আরো সহজ হবে। তাহলে আমরা কোম্পানি সেট আপে আসলাম, অ্যাকাউন্টেন্ট সেটিং এ এসে এবার নিচে অ্যাডভান্স সেটিং এ আসলাম। এসে দেখেন ক্যাটাগরিজ, এই যে ক্যাটাগরিজ, ঠিক আছে। ক্যাটাগরিজে যে ক্যাটাগরিজে আমরা দেখলাম যে কি, প্রথমে দেখলাম যে অফ আছে, ট্র্যাক ক্লাসেস ট্র্যাক লোকেশনস দুটোই অফ আছে। তাহলে আমরা এখানে পেন আইকনে, ক্যাটাগরিজের পেন আইকনে ক্লিক করলাম। আমরা আগে একটু পড়ে দেখবো ট্র্যাক ক্লাসেস, এরপরে দেখেন একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, আমরা এখানে ক্লিক করি প্রশ্নবোধক চিহ্নে, দেখেন কি বলে। অ্যাড এ ক্লাস, অ্যাডস এ ক্লাস ফিল্ড ওয়ান ফর্মস সো ইউ ক্যান অ্যাসাইন ট্রানজেকশন টু ডিফারেন্ট সেগমেন্ট। মানে আপনি ক্লাস ফিল্ডটা যদি আপনি, মানে ক্লাস ফিল্ডের যে ফর্ম আছে এটা যদি আপনি মেনটেন করেন বা এটা যদি আপনি ট্রানজেকশন অ্যাসাইন করেন আলাদা আলাদা ক্লাসে, তাহলে আপনি কি করতে পারবেন, ডিফারেন্ট সেগমেন্টে ট্রানজেকশন গুলো আপনি দেখতে পারবেন বা রিপোর্ট জেনারেট করতে পারবেন বা ওভারভিউ করতে পারবেন। কিরকম? বিভিন্ন সেগমেন্ট কি কি, লাইক ডিপার্টমেন্ট, ধরেন আলাদা আলাদা, ধরেন 20 প্রকার প্রোডাক্ট আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের আলাদা আলাদা প্রোডাক্ট আছে, ডিপার্টমেন্ট হচ্ছে আলাদা আলাদা ক্যাটাগরি। ঠিক আছে, তা সেই 20 ধরনের প্রোডাক্টকে যদি আপনি 5টা ডিপার্টমেন্টে ক্লাসিফাই করতে চান, তাহলে কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ আপনি রিপোর্ট দেখতে পারবেন। আবার লোকেশন, মানে ট্র্যাক ক্লাসের ভিতরে আবার ট্র্যাক লোকেশনও আছে। কিরকম? ধরেন আপনার 3টা প্রোডাক্ট আছে, লাইফ সেভিং ইকুইপমেন্ট, হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল ইকুইপমেন্ট। এখন এই যে 3টা প্রোডাক্ট, 3টা লোকেশন থেকে আপনার এই বিজনেস হয়, একটা লোকেশনে আপনার এই 3টা প্রোডাক্ট নাই, 3টা আউটলেটে 3টা লোকেশন, সেই 3টা লোকেশন থেকে 3টা আলাদা আলাদা প্রোডাক্ট আপনি সেল করেন। তাহলে এখানে যদি ট্র্যাকটা, মানে সরি ক্লাসটা ট্র্যাক করেন বা রেকর্ড করে রাখেন, তাহলে কিন্তু লোকেশন ওয়াইজও আপনি এই রিপোর্টটা দেখতে পারবেন। এবং অ্যান্ড প্রোডাক্ট লাইন, মানে প্রোডাক্ট লাইন অনুযায়ী সাজানো যাবে, অর্থাৎ বিভিন্ন সেগমেন্টে আপনি দেখতে পারবেন, যাতে আমরা ক্লাস অ্যাড করলে বিভিন্ন এই সেগমেন্টগুলো দেখতে পারবো। তাহলে এটা দেখলাম। এরপর ট্র্যাক লোকেশন, এখানে প্রশ্নবোধক চিহ্নে ক্লিক করেন। এখানে বলছে যে অ্যাডস এ লোকেশন ফিল্ড অন ফর্মস সো ইউ ক্যান অ্যাসাইন ট্রানজেকশন। আপনি যদি লোকেশন ফিল্ডটা আপনার ফর্মে উল্লেখ করেন, কোন ফর্ম, ইনভয়েস বা সেলস রিসিপ্ট, এই যত ধরনের ফর্ম আছে, এখানে যদি লোকেশনটা অ্যাড করেন, অ্যাড করে আপনি যদি ট্রানজেকশন অ্যাসাইন করেন, তাহলে আপনি কি করতে পারবেন, ডিফারেন্ট লোকেশন লাইক স্টোর, সেলস রিজিয়ন অ্যান্ড কান্ট্রিজ। অর্থাৎ লোকেশন কিন্তু শুধু একটা কান্ট্রি না, যে আমি ইউকে তে বিজনেস করতেছি, ইউএসএ তে বিক্রি করলে আমি লোকেশন ব্যবহার করতে পারবো, তাহলে ইউএস এর লোকেশন থেকে আলাদা ট্র্যাক করা যাবে। বা কানাডার লোকেশনে বিক্রি করলে আলাদা কানাডার লোকেশন ট্র্যাক করব। শুধু যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বা কান্ট্রি ভেদে এটা ভ্যারি করবে ব্যাপারটা কিন্তু তা না। আপনার দেশে, আপনার আউটলেটে, যেমন বললাম স্বপ্ন সুপার শপে ঢাকায় 10টা জায়গায় আউটলেট আছে, ধরেন স্টোর আছে 10টা জায়গায়, এই স্টোর ওয়াইজ বা আউটলেট ওয়াইজ আপনি কিন্তু প্রত্যেকটা ট্রানজেকশন আপনি ট্র্যাক করতে পারবেন লোকেশন ওয়াইজ। ধরেন সেটা হচ্ছে কি, আপনার আউটলেট ঢাকায় 10টা জায়গায় 10টা আউটলেট, আবার এমন হতে পারে যে আপনার বাংলাদেশের 8টা বিভাগের 8টা বিভাগীয় শহরে আপনার আউটলেট আছে। সেইভাবেও কিন্তু, মানে এটা স্টোর ওয়াইজ সেলস রিজিয়ন, অর্থাৎ 8টা বিভাগ থেকে আপনি সেল করেন, সেই সেলস রিজিয়ন আপনার অনুযায়ী আপনি রেকর্ড করতে পারবেন। সাপোজ খুলনাতে আপনার কত সেলস বা প্রফিট অ্যান্ড লস হচ্ছে, ময়মনসিংহে কত প্রফিট অ্যান্ড লস হচ্ছে, চিটাগাং কেমন কি হচ্ছে, রাজশাহী কি হচ্ছে, সেটা আপনি এখান থেকে আলাদাভাবে যদি লোকেশন ট্র্যাক করে আপনি ইনভয়েসটা করেন বা সেলস রিসিপ্টটা করেন, তাহলে আপনি সেভাবে দেখতে পারবেন। আর কান্ট্রি তো আছেই, মানে এখানে মানে ছোট ছোট স্টেপ থেকে বড়, অর্থাৎ প্রথমে স্টোর, তারপর সেলস রিজিয়ন, তারপরে কান্ট্রি, বিভিন্ন জায়গায় লোকেশন অ্যাড করতে পারেন। ওকে, তো আমরা একটু দেখলাম, দেখে ওভারভিউ করে আমরা কি করব, ট্র্যাক ক্লাসেস এখানে আমরা ওপেন করে দিব। এখানে নিচে কি আছে দেখেন,
ওয়ার্ন মি হোয়েন এ ট্রানজেকশন ইজন্ট অ্যাসাইন এ ক্লাস। ধরে নিন আপনি একটা ইনভয়েস করতেছেন, একটা ইনভয়েসে 10টা প্রোডাক্ট আছে, 10টা প্রোডাক্ট দিয়ে একটা ইনভয়েস করতেছেন। এখন দেখা গেল 8টা প্রোডাক্টকে আপনি কি করলেন, 8টা প্রোডাক্ট, এই একটা ট্রানজেকশনের 8টা প্রোডাক্ট আপনি ক্লাসে অ্যাড করলেন, যে 8টার 10টার ভিতরে 8টাকে ক্লাসে অ্যাড করছেন আলাদা আলাদা, কিন্তু 2টা অ্যাড করেন নাই, ক্লাসে অ্যাড করেন নাই। এটা হয়তো একটা ভুল। কারণ কি, এই ভুলটা যদি আপনি করেন, ওই 8টা প্রোডাক্টের আলাদা আলাদা ক্লাস ওয়াইজ রিপোর্ট জেনারেট করতে পারবেন। যে দুটো অ্যাড করেন নাই সেই দুটো কিন্তু নিয়ে আপনি আলাদা রিপোর্ট জেনারেট করতে পারবেন না, কারণ আপনি তো অ্যাডই করেন নাই ক্লাসে, আলাদা ক্লাস। কিন্তু কুইক বুকসে যদি আপনি এই অপশনটা চুজ করেন, যে হোয়েন মি সরি ওয়ান্ট মি হোয়েন আই ট্রানজাকশন এ ট্রানজাকশন ইজন্ট অ্যাসাইন এ ক্লাস, যে আমি যদি কখনো ভুল করে একটা ক্লাস ট্রানজাকশনের মানে সেটা যদি আমি ক্লাসে অ্যাড না করি, তাহলে আমাকে যেন কুইক বুকস ওয়ার্নিং দেয়। ওকে, তাহলে এখানে যদি আপনি টিকমার্ক দিয়ে রাখেন, যদি কখনো ভুল ক্রমে একটা মানে একটা প্রোডাক্টের, সেই প্রোডাক্টের আপনি ক্লাস যদি অ্যাড না করেন, তাহলে কুইক বুকস আপনাকে বলবে যে আপনি এই প্রোডাক্টের জন্য বা এই সার্ভিসের ক্লাস অ্যাড করেন নাই। আপনি সহজে দেখতে পারবেন, ওইটার নোটিফিকেশন আগে আসবে যখন ধরেন আপনি ভুল করে কোনো একটা ইনভয়েস সেভ করতে গেছেন। সেভ করতে গেলে বলবে যে আপনি কিন্তু এই ক্লাসটা অ্যাড করেন নাই। তাহলে কি এটা আপনাকে একটা মানে কি বলে রিমাইন্ড করবে বা ওয়ার্নিং দিবে। এটা আপনার জন্য ভালো। তাহলে আপনি যদি ভুল করেন কখনো ক্লাসে অ্যাড করতে, তাহলে কিন্তু আপনি আবার এইটা দেখে ক্লাসে অ্যাড করতে পারবেন। তাহলে এটা যদি কেউ এনাবেল রাখতে চান রাখতে পারেন। আমি ধরেন এনাবেল রাখলাম। হবে কি, ওই একটা রেড মার্ক দিবে, তার মানে যে ওই ইনভয়েসটা সেভ হবে না তা না। প্রথমবার রেড মার্ক দিবে, আপনি যদি বলেন যে না আমি ইগনোর করলাম, ওয়ার্নিং দেখলাম তারপর আমি ক্লাস অ্যাড করলাম না, তারপর আপনি সেভ করতে পারবেন। কিন্তু প্রথমবার ওয়ার্নিং দিবেই দিবে। আপনি যদি বলেন যে না আমি 8টাই মানে ক্লাসে অ্যাড করব, আর 2টা ক্লাসে অ্যাড করবোই না, তাহলে আপনি ওই 8টা দিয়ে কন্টিনিউ করে সেভ করতে পারবেন, কোনো ব্যাপার না। যে ওয়ার্নিং দিলাম মানে এই যে আমি ওই ক্লাস অ্যাড না করলে সেভ করতে পারবো না, এমন কিন্তু না। ওকে, তাহলে আমি ধরেন টিকমার্ক দিয়ে রাখলাম। তাহলে আমি যদি কখনো ভুল করি ক্লাসে অ্যাড করতে, তাহলে কিন্তু এখানে আমাকে ওয়ার্ন করবে, ওয়ার্নিং দিবে। আমি এটা সচেতনতার জন্য আমি এনাবেল রাখলাম। ওকে, এবার কি হবে, অ্যাসাইন ক্লাস। ক্লাসটা আপনি কিভাবে অ্যাসাইন করবেন, ওয়ান টু ইজ র ইন ট্রানজাকশন মানে, আর আছে ওয়ান টু ইন্টার ট্রানজাকশন। দেখা যাচ্ছে যে একটা র এর ভিতরে সবগুলো ট্রানজাকশন আপনি দিবেন, নাকি ওয়ান টু ইজ র ইন ট্রানজাকশন আপনি আলাদা আলাদা ট্রানজাকশন আলাদা আলাদা লাইনে রাখবেন। তা এটাই বেস্ট, আমরা একটা একটা করে ট্রানজাকশন একটা একটা লাইনে আমরা দেখাবো। তাহলে এখানে দুটো অপশন আছে, দুটোর নিচেরটা ওয়ান টু ইজ র ইন ট্রানজাকশন এটা দিব। এবার ট্র্যাক লোকেশনস, লোকেশনটা আমরা অন করব। অন করলে এখানে আর কোনো অপশন নাই। এখন আমরা কি করব, আমরা এখানে সেভ করে দিব। সেভ, সেভ করে দিয়ে লাস্টে এসে কিন্তু ডান দিব অবশ্যই, ডান না দিলে কিন্তু সেভ হবে না। ওকে, সেভ করলাম। ওকে, এবার আমরা কাছে কি করণীয় আছে, আবার আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাব কারণ কি, আমরা শুধুমাত্র লোকেশন এবং ক্লাস ওপেন করছি। আচ্ছা সেটিংয়ে যাই, পরে যাই। আচ্ছা, এখানে কেউ ড্রয়িং করতেছেন, এই যে এইখানে একটা দাগ পড়ছে দেখেন, কেউ একজন ড্রয়িং করতেছেন, দেখেন ক্লাস চলাকালীন যাতে মানে অন্যদিকে কনভার্ট হতে হয় এরকম করেন না। এই যে এখানে দাগ পড়ছে দেখেন একটা। ওকে, এখন দেখেন এই যে যে বলছিলাম যে প্রথম যে ট্যাবটা এখানে লিস্টের আওতায় আমাদের ক্লাস অ্যান্ড লোকেশন দেখা যাচ্ছে না, কিন্তু আমরা দ্বিতীয় ট্যাবে এই যে লোকেশন এবং ক্লাস সেট আপ করলাম, এখন যদি প্রথম ট্যাবে এসে আমরা রিলোড করি, এখন দেখবেন যে লিস্টের আওতায় লোকেশন এবং ক্লাস চলে আসছে। এবার আমরা ভিতর থেকে সেই সেট আপটা করে দিতে পারবো। একটু রিলোড পর্যন্ত আমরা অপেক্ষা করবো, দেখেন কেমন দেখায়। যে একবার সেট আপ করা হয়ে গেলে, লোকেশন এবং ক্লাস সেট আপ করা হলে এটা লিস্টের আওতায় চলে আসে, অল লিস্টে। এটা রিলোডটা শেষ হলে আমরা গিয়ার আইকনে ক্লিক করব। গিয়ার আইকনে ক্লিক করলে আমরা সহজে দেখতে পারবো যে লোকেশন এন্ড ক্লাস এখনো আসে নাই, একটু অপেক্ষা করার আছে আমাদের। সরি, এখানে ক্লিক করে অল লিস্টে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানে ও বাইরে না ভিতরে। এই যে এখানে এখানে ক্লাস এন্ড লোকেশন ছিল না, আমরা হচ্ছে যে পুরো বাইরের ওভারভিউতে দেখছি, আমাদের একটু ভিতরে ঢোকা দরকার ছিল। যে এটা তো অল লিস্ট, এইটা ঠিক আছে। এর আগে এই সেট আপ করার আগে এই অল লিস্টের ভিতরে এই ক্লাস এবং লোকেশনটা ছিল না। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকে না বিধায় দেখাতে পারলাম না। এখানে অন্যান্য গুলো ছিল, অর্থাৎ আপনি যে যে কাজ কুইক বুকসে করছেন, করেন নাই যেগুলো সেগুলো এখানে আসবে না, যেগুলো করছেন যেগুলো এনাবেল করছেন সেগুলো এই অল লিস্টের ভিতরে আসবে। এই যে লোকেশন এবং ক্লাস এটা আগে ছিল না, আমরা কেবলমাত্র এনাবেল করলাম, এখানে ক্লাস আর লোকেশন এই জন্য আসছে। ওকে, আর এই যে যেগুলো কাস্টম ফর্ম স্টাইল, প্রোডাক্ট ক্যাটাগরিজ, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কিছু দুই একটা থাকে, ডিফল্টে থাকে, কিন্তু যেগুলো আমরা নতুন নতুন করব সেগুলো এখানে অ্যাড হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে অল লিস্টের আওতায় গিয়ার আইকনে আসলাম,
গিয়ার এখানে এসে অল লিস্টে ক্লিক করলাম, করে এই ইন্টারফেসে আসলাম, আমরা ক্লাস এন্ড লোকেশন দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমাদের লোকেশন এবং ক্লাস সেট আপ করার পালা। কিভাবে সেট আপ করবো আমরা? আমরা প্রথমে লোকেশনে যাচ্ছি। লোকেশনে যে, ধরেন আপনার এখানে যতগুলো কাস্টমার আপনি সেট আপ করছিলেন সেগুলো সব ইউকে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানটা ইউকের, ব্যবসা প্রতিষ্ঠান ইউকের, ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি, সাপোজ ইউকের কোম্পানি আপনার। এখন সেক্ষেত্রে আপনার সবই দেশের অভ্যন্তরের কাস্টমার অ্যাড করছিলেন। এখন আপনি মাল্টি কারেন্সিতে বিজনেস করবেন, বিভিন্ন দেশের সাথে আপনার বিজনেস হবে, বিভিন্ন দেশের কাস্টমারের সাথে আপনার বিজনেস হবে। সেক্ষেত্রে আপনার এখন লোকেশনটা ট্র্যাক করতে হবে, যার কারণে আপনার আগে লোকেশন অ্যাড করতে হবে, অ্যাড না করলে তো ট্র্যাক করতে পারবো না। তাহলে আমরা লোকেশনে আসলাম, অল লিস্ট থেকে এসে দেখতেছি এখানে বলছে দেয়ার আর নো লোকেশন দ্যাট ম্যাচ দিস ক্রাইটেরিয়া, যেখানে কোনো লোকেশন অ্যাড করা নাই। তাহলে কি করতে হবে? এখানে নিউতে যাব। নিউতে যে দেখেন, এখানে লোকেশনের নাম দিতে হবে এবং নিচে অনেকগুলো অপশন আছে। ধরেন আমি এখানে যদি দেই ইউএসএ, ঠিক আছে, ইউএসএ দিলাম। দেওয়ার পরে অনেকগুলো অপশন আছে, তা আপনার যদি এই ইউএস এর সাথে এই ধরনের কোনো অপশন ম্যাচ করে সেটা টিকমার্ক দিবেন। যেমন আছে কি, ইজ সাব লোকেশন, দিস লোকেশন হ্যাজ এ ডিফারেন্ট টাইটেল ফর সেলস ফার্ম, দিস লোকেশন হ্যাজ এ ডিফারেন্ট কোম্পানি নেম হোয়েন কমিউনিকেটিং উইথ কাস্টমার্স। তারপরে দিস লোকেশন হ্যাজ এ ডিফারেন্ট অ্যাড্রেস হোয়ার কাস্টমার্স কন্ট্যাক্ট মি অর সেন্ড পেমেন্ট, দিস লোকেশন হ্যাজ এ ডিফারেন্ট ইমেল অ্যাড্রেস ফর কমিউনিকেটিং উইথ কাস্টমার্স, দিস লোকেশন হ্যাজ এ ডিফারেন্ট ফোন নাম্বার হোয়ার কাস্টমার্স ফোন মি। এর ভিতরে যদি কোনো রিলেভেন্ট কোনো অপশন থাকে সেটা টিকমার্ক দিবেন। আমাদের যদি বায়ার কোনো কিছু ইনস্ট্রাকশন না দেয়, আন্দাজের পরে আমরা কোনো কিছু কোনো বায়ারের সাথে কাজ করতে যে যেন টিকমার্ক না দিয়ে ফেলি। ওকে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে বায়ার এগুলো বলবে না, কিন্তু যদি স্পেসিফিক করে বলে যে এই লোকেশনটার সাথে এরকম একটা হিস্ট্রি জড়িত বা এরকম একটা বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে, তাহলে আপনি সেটা দিবেন। বেশিরভাগ ক্ষেত্রে নেম দিয়ে সেভ দিলে হবে, ঠিক আছে। তাহলে আমরা ইউএসএ দিয়ে সেভ দিচ্ছি, সেভ। এবার দেখবেন আমাদের ইউএসএ এখানে অ্যাড হয়ে যাবে, এই যে ইউএসএ। এখন আমরা যে ইউকে তে বিজনেস করতেছি, যখন আমি একটা লোকেশন এনাবল করব তখন কি আমার ইউকেটাও অ্যাড করা লাগবে না? অবশ্যই লাগবে। এখন আমি ইউকে, ধরুন আমার নিজের দেশ, যেটা আমার যে কোম্পানিটা আমি কাজ করছি সেটা ইউকে, ইউকেও আমি অ্যাড করে রাখলাম। কারণ কি, আমার ইনভয়েস করতে গেলে যাতে আমি এখান থেকে অ্যাড করে করে কাজ করতে পারি। তাহলে আমি এই দুটো অ্যাড করতেছি, এরপরে আর বাকিগুলো ভিতর থেকে অ্যাড করব। মানে এই যে যে ব্যাকএন্ড থেকে অ্যাড করা দেখালাম, আমার মানে ভিতর থেকে ইনভয়েস করতে যে মানে ইনস্ট্যান্টলি যেভাবে অ্যাড করতে হয় সেটাও আমি দেখাবো। তাহলে দুই জায়গা থেকেই দেখানো হবে। ওকে, তাহলে এখান থেকে অ্যাড করা যায়। কোথায় এসে? গিয়ার আইকনে এসে, অল লিস্টে এসে, এখানে লোকেশনে ক্লিক করে এখান থেকে অ্যাড করা যায়। তাহলে আমরা এখান থেকে দুটো অ্যাড করছি নিউতে যে। এখন আমরা কি করব? ক্লাস অ্যাড করব। তাহলে আমরা আবার গিয়ার আইকনে যাব, অল লিস্টে যাব, ক্লাস অ্যাড করব, ধরেন ক্লাসেস, এখানে ক্লিক করব। এখন বলছে যে দেয়ার আর নো ক্লাসেস দ্যাট ম্যাচ দ্য ক্রাইটেরিয়া। এখন আমরা এখানে কুইক বুকসে যাচ্ছি, অন্য একটা ট্যাবে যে আমি প্রোডাক্টে যাব, সেলসে যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে অর্থাৎ ইনভেন্টরিতে যাব, যে আমি একটা দুইটা প্রোডাক্টের ক্লাস আমি এখানে অ্যাড করব। ওকে, তা এই জন্য আমি প্রোডাক্টের নেমটা কপি করে এখান থেকে নিব, যাতে করে আমাদের এক্সাক্ট প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এগুলো আমরা অ্যাড করতে পারি। ধরেন এখানে আছে কি, হ্যান্ড স্যানিটাইজার সাপোজ। আমি এখানে যদি প্রোডাক্ট এখানে সার্চ করি, এখানে তো অনেকগুলো লিস্টের থেকে, তা আমি এখানে সার্চ করলে এই সে এনডি হ্যান্ড, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড লিখলে চলে আসবে আশা করি। আচ্ছা, এই যে, তাহলে আমি এখান থেকে কপি করে নিচ্ছি, তাতে আমার ভুল হচ্ছে না। আচ্ছা, এই ক্লাসে আসলাম, এসে যেহেতু কোনো ক্লাস অ্যাড করেনি আমি নিউতে যাব। নিউতে যে নেম, নেমে এসে পেস্ট করে দিলাম হ্যান্ড স্যানিটাইজার। বলছে ইজ এ সাব ক্লাস, এটা কি কোনো সাব ক্লাস? যদি কোনো সাব ক্লাস হয়, যে না একটা বেসিক ক্লাসের আন্ডারে, ওই যে যেমনটা বলছি যে গ্রুপ অফ ক্লাস, মানে গ্রুপ অফ প্রোডাক্ট নিয়ে একটা ক্লাস যদি হয়, ধরেন ফুড আইটেম, ফুড আইটেম 5টা ফুড আইটেম আছে, কিন্তু ওই ক্লাসের নাম হচ্ছে ফুড, কিন্তু তার ভিতরে 5টা ফুড অন্তর্ভুক্ত আছে আলাদা আলাদা। সেক্ষেত্রে হবে কি, এই ক্লাসের নাম হবে ফুড, আর এখান থেকে সাব অ্যাকাউন্টটা টিকমার্ক দিয়ে দিতে হবে। এবার প্যারেন্ট ক্লাস কি হবে? ফুড। ঠিক আছে, আগে ফুডটা, মানে প্রথমে আপনি যদি কোনো সাব ক্লাস অ্যাড করতে চান, প্রথমে এই ধরেন হ্যান্ড স্যানিটাইজার, সাপোজ এখানে ফুড নাম দিলেন, ফুড নাম দিয়ে আগে সেভ করবেন। সেভ করার পর তো একটা ক্লাস আপনার অ্যাড হয়ে গেছে। তখন যখন আপনি দ্বিতীয় ক্লাস অ্যাড করতে চাবেন, যে আমি হ্যান্ড স্যানিটাইজার নামে একটা ক্লাস অ্যাড করব, সেক্ষেত্রে আপনি ইজ এ সাব ক্লাস হয় ধরেন এটা সাব ক্লাস, এরপরে প্যারেন্ট ক্লাস হয়েছে ফুড, ওই ফুডটা এখান থেকে চুজ করে সেভ দিতে পারবেন। তা প্যারেন্ট ক্লাস বা সাব ক্লাস এগুলো আমাদের অ্যাড করতে হয় না সচরাচর। যদি গ্রুপ অফ প্রোডাক্ট নিয়ে কেউ একটা ক্লাস করতে রিকোয়ারমেন্ট দেয়, তাহলে আমরা এটা করতে পারি। ঠিক আছে, তা না হলে আমরা র্যান্ডামলি আলাদা আলাদা প্রোডাক্টকে যদি আলাদা আলাদা ক্লাসে অ্যাড করি, তাহলে সব প্রোডাক্ট নিয়ে আমরা আলাদা আলাদা ডাটা পাবো, রিপোর্ট পাবো। কিন্তু যদি আমাদের ওই এমন হয় যে না, মাল্টিপল প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে ক্লাস অ্যাড করতে হয়, যে একাধিক
প্রোডাক্ট সার্ভিস নিয়ে আলাদা ক্লাস, সেক্ষেত্রে আমাদের সাব ক্লাসটা লাগবে। আশা করি বুঝতে পারছেন ব্যাখ্যা দিয়ে, ঠিক আছে? তা আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা পাবো 90%, সেটা হচ্ছে আলাদা আলাদা প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টে আলাদা আলাদা ক্লাসে অ্যাড করবো। তাহলে ওই প্রোডাক্ট শুদ্ধ ওর যত যা কিছু আছে, কবে অ্যাড করা হয়েছে ওই প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটার প্রফিট অ্যান্ড লস কেমন মান্থলি, বা ওটার সেলস কেমন, ডেইলি সেলস কেমন, কোয়ার্টারলি সেলস কেমন, মানে সব ধরনের আমরা দেখতে পারবো। স্পেসিফিক ওই প্রোডাক্টটা নিয়ে সব দেখতে পারবো। তো ধরেন আমরা হ্যান্ড স্যানিটাইজার নামে সেভ দিলাম, দিয়ে তার মানে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আলাদা একটা ক্লাস হয়ে গেল। আবার যদি যাই এখান থেকে যদি নেই যে সার্জিক্যাল ইকুইপমেন্ট, SUR, এখানে একটু আসতে সময় লাগে, একটু সময় দিবেন। সার্জিক্যাল, আসবে, কি হলো আসলো না কেন? সার্জিক্যাল, দেখি আরো দুই একটা ওয়ার্ড দেখি। আচ্ছা, সার্জিক্যাল ইকুইপমেন্ট, এইটা আমরা কপি করতে পারি। কপি করে এইখানে আমরা দিয়ে দিই। কেন কপি করতেছি? যদি কখনো মনে হয় যে আপনার অ্যালফাবেট 19-20 হয়েছে বা কোনো রকম কোনো জায়গায় ভুল লেখা, আপনি যদি আরেকটা লিখে দেন তাহলে দুই জায়গায় দুই রকম হয়ে যাবে, যাতে এক থাকে। ওকে, সার্জিক্যাল ইকুইপমেন্ট দিয়ে সেভ। তাহলে আমরা এটা দুটো দুটো এখান থেকে নিলাম, আর বাকিগুলো ওইখান থেকে ভিতর থেকে নিতে পারি যাতে, ঠিক আছে? মানে দুই জায়গা থেকে নেওয়া যায়, দুটো অপশনই আমি আপনাদের দেখাই দিচ্ছি। তাহলে এই যে লোকেশন এবং ক্লাস আমরা সেট আপ করলাম। এখন কি করব? র্যান্ডমলি ইনভয়েস করব, কোনো ডাটা থেকে না, র্যান্ডমলি আমরা একটা ইনভয়েস করব। তাহলে আমরা সেট আপ যেহেতু করে নিলাম কেবল ক্লাস অ্যান্ড লোকেশন, এখন আমরা যদি ইনভয়েস করি তাহলে আমাদের কিন্তু বুঝতে আরো সুবিধা হবে, ক্লিয়ার হয়ে যাবে যে ক্লাস অ্যান্ড লোকেশনের প্রয়োগটা কি। প্লাস নিউ আইকনে যাব, যে ইনভয়েসে ক্লিক করব। এখন দেখেন ইতোপূর্বে যত ধরনের ফিচার গুলো ছিল একটা ইনভয়েসের ক্ষেত্রে, এখন দেখবেন এক্সট্রা দুটো ফিচার, যেটা আগে কখনো দেখেন নাই। এই যে লোকেশন, প্রথম ফিচারটা এই যে এখানে লোকেশন জিনিসটা ছিল না ইতোপূর্বে যে ইনভয়েস গুলো আমরা ক্লাসে দেখেছি, ইতোপূর্বের ক্লাসগুলোতে এই লোকেশনটা আগে ছিল না। এখন এই লোকেশনে ক্লিক করলে দেখেন যে দুটো ক্লাস অ্যাড করছি, মানে সরি যে দুটো লোকেশন অ্যাড করছি সে দুটো আসছে, ইউকে USA। এখন যদি আপনি চান নতুন করে এখানে কোনো লোকেশন অ্যাড করতে হবে, ওই যে ব্যাকএন্ড থেকে তো আমরা করলাম সেটিং থেকে, আর এখানে ধরেন ইনস্ট্যান্ট লোকেশন একটা অ্যাড করতে হবে, যে ইউকে আছে, USA আছে, কানাডা নাই। তাহলে কানাডা অ্যাড করতে হলে অ্যাড নিউতে ক্লিক করব, এখানে কানাডা দিয়ে সেভ দিলে সেভ হয়ে যাবে। ওকে। আবার যদি দেখা যায় ইউকের ভিতরে কোনো একটা লোকেশন অ্যাড করবো, যে লন্ডন, ইউকের একটা শহর, বা হলো বিশ্বের ইউকের রাজধানী, এভাবে যদি আমি দিই অ্যাড নিউতে, যে লন্ডন লিখে সেভ দিয়ে দিতে পারবো। ওকে, এখান থেকে আরো সহজ হবে। এবার যদি ক্লাসে যাই, দেখেন এই যে দ্বিতীয় যে ইন্টারফেসটা, যে এটা এই ইনভয়েসে প্রথম দেখতেছেন, আমরা ক্লাস এন্ড লোকেশন দিয়ে ইতিপূর্বে ইনভয়েস করি নাই, তাহলে এই দুটো ফিচার কিন্তু যুক্ত হয়েছে, ক্লাস এন্ড লোকেশন। এখানে কি করতে হবে? ধরেন এখানে একটা প্রোডাক্টের নাম দিলেন, ডেসক্রিপশন দিলেন, কোয়ান্টিটি, রেট সব দিলেন। এখানে ওই প্রোডাক্টটা, স্পেসিফিক প্রোডাক্টটা ক্লাসে অ্যাড করে দিলেন। ধরেন হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল ইকুইপমেন্ট, যেটা আমরা ওখান থেকে অ্যাড করছি সেটিং থেকে, সে দুটো এখানে শো করতেছে। যদি আমরা অ্যাড না করতাম তাও সমস্যা ছিল না, এই অ্যাড নিউতে ক্লিক করে এখানে ওই ক্লাসের নামটা দিতাম, স্পেসিফিক ওই প্রোডাক্টটা বা ওই সার্ভিসের নাম দিতাম, দিয়ে সেভ করে দিতাম, তাহলে নতুন ক্লাস আমার অ্যাড হয়ে যেত। বিষয়টা বুঝতে পারছেন? এখন এই যে যে দুটো অ্যাড করলাম, আমাদের এক্সট্রা কাজ করতে হবে কি, একটা র্যান্ডম ইনভয়েস করলে আমাদের সব প্রশ্নের উত্তর পানির মতো পরিষ্কার হয়ে যাবে। চলেন আমরা একটা ইনভয়েস করি, তাহলে প্রয়োগ দেখতে পারবো যে এই দুটোর কাজ কি। আমরা এখান থেকে র্যান্ডমলি যে কোনো একজন কাস্টমার নিব, ধরেন রয় ফিশার। রয় ফিশারকে নিলাম কাস্টমার। এই কাস্টমারে ক্লিক করলে এই মেইল, অ্যাড্রেস বা যাবতীয় সবকিছু, ঠিক আছে, বিলিং অ্যাড্রেস সবকিছু এখানে ফিল আপ হয়ে যায়, আমরা জানি। টার্ম নেট 30। এখন ইনভয়েস ডেট দিব কবে? ধরেন আমি দিচ্ছি আজকে 25 তারিখ, আমি দিচ্ছি ধরেন 20 তারিখ। 20 তারিখে আমাদের একটা ইনভয়েস, এটা 25 সালের 4 এপ্রিল, সরি এপ্রিল মাসের 20 তারিখে। ওকে, দিলাম, ডিউ ডেট দেওয়া আছে। এখন আমি কি করবো? র্যান্ডমলি প্রোডাক্ট নিব, ঠিক আছে? এটা আপনার যে কোনো ডাটাবেস থেকে তা কিন্তু না, এটা হচ্ছে র্যান্ডম নিচ্ছি আমরা। ধরেন এখানে নিচ্ছি আমি হ্যান্ড স্যানিটাইজার, HAND, যেহেতু এই দুটো অ্যাড করা আছে ওই দুটো আমরা লিখি। হ্যান্ড স্যানিটাইজার এখানে HAND লিখলাম, দুই এক অক্ষর লিখলে চলে আসবে, হ্যান্ড স্যানিটাইজার এখানে সিলেক্ট করে দিলাম। দিয়ে কোয়ান্টিটি ধরেন 12 পিস, রেট টেট সব বসে যাবে, রেটে আপনার কিছু করতে হবে না, ট্যাক্স 10%। এখন কি করব? এক্সট্রা করব, এই যে হ্যান্ড স্যানিটাইজার, ডেসক্রিপশন হ্যান্ড স্যানিটাইজার, কোয়ান্টিটি 12 পিস, রেট এত, অ্যামাউন্ট এত, ট্যাক্স 10% যেটা দিয়েছি। এখন এই ক্লাসে ক্লাসে ক্লিক করব, এইখানে এই যে যে বাটনটা এখানে ক্লিক করবো। আমি আবার একটু দেখাই দিই, যে এই যে ছোটটা বাটন আছে এখানে ক্লিক করবো। ওকে, এখানে ক্লিক করলে আমার ক্লাসের লিস্ট চলে আসবে। এখন এইটা তো হ্যান্ড স্যানিটাইজার, এই ক্লাসটা আমি অ্যাড করছিলাম ভিতর থেকে, সেটিং থেকে, এই জন্য আমি এখানে হ্যান্ড স্যানিটাইজার ক্লিক করে দিলে হ্যান্ড স্যানিটাইজার চলে আসতেছে। কিন্তু যদি যে প্রোডাক্ট আমার এখনো অ্যাড করা হয়নি, মানে ক্লাসে অ্যাড করা হয়নি, তাহলে আমার কি করতে হবে? অ্যাড নিউতে ক্লিক করে সেটা ইনস্ট্যান্ট এখানে বসায় দিতে হবে। মনে রাখতে হবে যে একটা ক্লাস একবার অ্যাড করলে দ্বিতীয়বার ক্লাসে অ্যাড করা লাগে না।
মানে এই ডাটাবেজে ক্লাসের ডাটায় অ্যাড করা লাগে না, যে প্রতিবার ইনভয়েস করবো প্রতিবারই কি আমার ক্লাসে অ্যাড করা লাগবে না। পরবর্তীবারে আপনি শুধু এইরকম সিলেক্ট করে দিবেন, যেমন আমরা এইটা সেটিং থেকে অ্যাড করে আসছি হ্যান্ড স্যানিটাইজার। এখন আমরা কি করতেছি, এখানে ক্লিক করে জাস্ট এই সিলেক্ট করে দিলাম হ্যান্ড স্যানিটাইজার নামটা কোথায়, এরপরে ক্লিক করে এটা সিলেক্ট করে দিলাম, এতটুকু হবে কাজ। ওকে, জাস্ট এতটুকু কাজ হবে। এখন ধরেন এই রয় ফিশারের বাড়ি কোথায়, ধরেন ইউকে, এই ইউকে সিলেক্ট করে দিলাম, তাহলে কিন্তু আমার ইউকে লোকেশনও হয়ে যাচ্ছে, ক্লাস হয়ে যাচ্ছে। এই হচ্ছে এইটার প্রয়োগ, এই হচ্ছে এটার প্রয়োগ। জাস্ট রিপোর্টের ক্ষেত্রে আমি ইউকে দিয়ে আলাদা রিপোর্ট জেনারেট করতে পারবো, হ্যান্ড স্যানিটাইজার এই প্রোডাক্টটা দিয়ে আলাদা রিপোর্ট জেনারেট করতে পারবো, এবং তার ইম্প্যাক্টটা দেখতে পারবো। ওকে, তাহলে ইউকে এবং হ্যান্ড স্যানিটাইজার, লোকেশন ইউকে প্লাস হ্যান্ড স্যানিটাইজার। ধরেন আরেকটা দিই, ওই যে সার্জিক্যাল যেটা দিয়েছিলাম, সার্জিক্যাল ইকুইপমেন্ট। আচ্ছা, সার্জিক্যাল ইকুইপমেন্ট এখানে সিলেক্ট করে দিলাম, দিয়ে কোয়ান্টিটি দিলাম এখানে 15 পিস, এখানে ধরেন 15% ট্যাক্স। ওকে, স্ট্যান্ডার্ড ট্যাক্স যেটা এখানে দিব সার্জিক্যাল ইকুইপমেন্ট। কিন্তু আপনার যদি প্রশ্ন হয় যে ভাই আমার তো এখানে ক্লাস যেগুলো অ্যাড করা নাই, এরকম একটা প্রোডাক্ট যদি আমি অ্যাড করি সেক্ষেত্রে কি করবো, চলেন সেরকম একটা করে আসি। এখানে একটা ক্লিক করি, ক্লিক করে যে দুটো ক্লাস অ্যাড করা আছে সে দুটো দিয়ে দিয়েছি। এখন আমি দিব অন্যতা, ধরেন আমি এখানে দিচ্ছি অ্যাডহেসিভ ব্যান্ডেজ। ওকে, অ্যাডহেসিভ ব্যান্ডেজ এটা নিলাম, নেওয়ার পরে এখানে কোয়ান্টিটি 20 পিস সাপোজ, এখানে ট্যাক্স 10%। এখন এই অ্যাডহেসিভ ব্যান্ডেজ দেখতেছি এখানে নাই, তাহলে কি করব, খেয়াল করেন এখানে আমি ইনভেন্টরি কথাটা অ্যান্ড অ্যাডহেসিভ ব্যান্ডেজে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নেমে এই যে প্রোডাক্ট এইখানে যে ইনভেন্টরি নামটা আসছে, কেন আসছে বলেন তো, যে অ্যাডহেসিভ ব্যান্ডেজ এটা আগে ইনভেন্টরি নামটা আসছে, এইটা কিন্তু আমি অ্যাসাইন ক্যাটাগরি অর্থাৎ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আপলোড করার পর অ্যাসাইন ক্যাটাগরিতে অ্যাড করা হয়েছিল বিধায় কিন্তু এটা অ্যাডহেসিভ ব্যান্ডেজটা চলে আসছে, কিন্তু এই দুটো আসেনি, হয়তো এই দুটো মিসিং আছে ক্যাটাগরিতে অ্যাড করতে। ঠিক আছে, তা যদি এরকম কারো হয়ে থাকে তাহলে সেগুলো একটু সংশোধন করে নেবেন, বা না করলেও যে কোনো বেশি বেগ পাইতে হবে ব্যাপারটা এরকম না। কিন্তু এরকম যে ইনভেন্টরি কথাটা আগে লেখা থাকবে। এখন দেখা যাচ্ছে যে আপনি যখন ক্লাস অ্যাড করবেন তখন যদি এখানে ক্লিক করেন যে না আমি এটা কপি করে এখানে করবো, আপনার দেখেন ডেসক্রিপশনে কিন্তু ইনভেন্টরি কথাটা কখনো লেখা আসবে না। তারপর ডেসক্রিপশন থেকে এই নামটা কপি করে নিয়ে এইখানে যেতে পারেন, এইখানে। আবার যদি এমন হয় যে না ডেসক্রিপশন আপনি দেন নাই, ভুলক্রমে ওই প্রোডাক্টের ডেসক্রিপশন দেন নাই, অর্থাৎ নাম আর ডেসক্রিপশনে তফাৎ আছে, বা ডেসক্রিপশন দেন নাই, দুটো কারণ হতে পারে। যে যে নাম, প্রোডাক্টের যে নাম সেইটা আমরা হুবহু যে ডেসক্রিপশনে দিব এমন কোনো কথা থাকতে পারে না। প্রোডাক্টের নাম দিলাম, ডেসক্রিপশনে অন্য দুইটা লাইন থাকতেই পারে। কিন্তু সেক্ষেত্রে আমরা প্রোডাক্টের নাম যখন কপি করবো দেখেন একটু সতর্কতার সাথে আগের ইনভেন্টরি কথাটা যেন কপি না হয়ে যায়। দেখেন অ্যাডহেসিভ ব্যান্ডেজ এখান থেকে টান দিয়ে কপি করে এই পর্যন্ত আনছি, এনে কপি করলাম। কপি করে এবার যেহেতু এই প্রোডাক্টটা, প্রোডাক্ট দিয়েছি, ডেসক্রিপশন হয়েছে, কোয়ান্টিটি দেওয়া হয়েছে, এবার ট্যাক্স দেওয়া হয়েছে, কিন্তু ক্লাস দেওয়া হয়নি, তাহলে ওই অ্যাডহেসিভ ব্যান্ডেজ এই কথাটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এসে আমি এখানে ক্লাস যেহেতু অ্যাড করবো, যেহেতু ক্লাস এটা অ্যাড করার নেই, অ্যাড ডিউতে যাবো। হ্যান্ড স্যানিটাইজার আছে, সার্জিক্যাল ইকুইপমেন্ট আছে, এগুলো তো অ্যাড করা আছে, কিন্তু অ্যাডহেসিভ ব্যান্ডেজ ক্লাসে অ্যাড করা নাই। তাহলে আমার ক্লাসে এখন অ্যাড করতে হবে, কি করে নিব, অ্যাড নিউতে ক্লিক করবো, অ্যাড নিউতে ক্লিক করে এখানে পেস্ট করে দিব, দিয়ে সেভ। বা আর একটা অপশন করতে পারি, ইন্টার টেক্সটে এসে যেহেতু যে ক্লাস অ্যাড করা নাই, আমি দেখলাম যে অ্যাডহেসিভ ব্যান্ডেজ অ্যাড করা নাই, তাহলে আমি অ্যাড নিউতে যাওয়ার আগে কি করতে পারছি দেখেন, এই ইন্টার টেক্সটের ভিতরে আমি পেস্ট করে দিব অ্যাডহেসিভ ব্যান্ডেজ। এবার দেখেন ওই অ্যাড নিউর আগে অ্যাড নিউ কিন্তু লেখা নাই, এবার আছে কি অ্যাড প্লাস দিয়ে অ্যাড আছে, অ্যাড নিউ কথাটার আগে লেখা হয়ে গেছে কি অ্যাডহেসিভ ব্যান্ডেজ, অর্থাৎ যেটা আপনি এখানে পেস্ট করছেন সেই লেখাটা চলে আসছে। তার মানে তফাৎ কি, যে অ্যাডহেসিভ ব্যান্ডেজ যেটা এখানে যদি আমি পেস্ট করি তাহলে আমি কি পাচ্ছি, অ্যাডহেসিভ ব্যান্ডেজ এখানে পেস্ট করলাম, করে অ্যাড অ্যাডজেটিভ ব্যান্ডেজ এখানে যদি ক্লিক করি দেখেন এই যে অটোমেটিক্যালি ফিল আপ এখানে হয়ে যাচ্ছে আমার, আর আলাদা ওই অ্যাড নিউতে ক্লিক করে আবার এই নেমের অপশনে নিয়ে আবার এই ব্ল্যাঙ্ক স্পেসে আবার পেস্ট করে সেভ করা লাগতেছে না নতুন করে। আমি এইখানে অ্যাড নিউতে না যে আমি এই এই ফাঁকা ঘরে এসে পেস্ট করতে পারতেছি, পেস্ট করলে অ্যাডে ক্লিক করলে আমার সেভ দিলে অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, দেখেন অ্যাড হয়ে গেছে, এই যে ডাটাবেসে চলে আসলো। অথবা আমি অ্যাড নিউতে যে এই ফাঁকা ঘরে অ্যাডহেসিভ ব্যান্ডেজ লিখেও কিন্তু সেভ দিয়ে অ্যাড করতে পারতাম, কিন্তু এক নামে কিন্তু দুটো হবে না। ঠিক আছে, এক নামে সেম নামে দুটো কখনো হবে না। তাহলে দুটো পদ্ধতি আশা করি দেখালাম। এখন কি হবে, যে অ্যাডহেসিভ ব্যান্ডেজ এটা অ্যাড করছি, এখানে এসে আমি ক্লিক করে অ্যাডহেসিভ ব্যান্ডেজ একে সিলেক্ট করে যাব, অর্থাৎ ক্লাস অ্যান্ড লোকেশনের কাজ হচ্ছে শুধু সিলেক্ট করে যাওয়া। আর যদি কখনো কোনো প্রোডাক্ট বা কোনো কোনো প্রোডাক্ট যদি ক্লাস আলাদা অ্যাড করা না থাকে ওই প্রোডাক্টের, তাহলে সেই ক্লাসটা একবার অ্যাড করে গেলে জীবনে যতদিন ইনভয়েস করেন ওই ক্লাস আর দ্বিতীয়বার কখনো অ্যাড করা লাগবে না, শুধু সিলেক্ট করে গেলে হবে। আর যদি নতুন নতুন লোকেশন থেকে, যেমন হলো যে আমার কোনো কাস্টমার নতুন কোনো লোকেশন থেকে আমি তার সাথে ইনভয়েস করতেছি, তাহলে ওই কাস্টমারের সাথে ইনভয়েস করার সময় ওনার লোকেশনটা দেখে যদি সেই লোকেশন অ্যাড করা না থাকে তাহলে আমি অ্যাড নিউতে যে ওই লোকেশনটা এভাবে অ্যাড করে নিতে পারবো। আশা করি বুঝতে পারছেন। কিন্তু দিন শেষে কাজ কি, এতটুকুই কাজ, যে আমার এখান থেকে লোকেশনটা ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে, আর
একটা প্রোডাক্ট হোক আর 10টা প্রোডাক্ট হোক, 10টা প্রোডাক্ট হলে আলাদা আলাদা সেই প্রোডাক্টের ক্লাসগুলো আমি আলাদা অ্যাড করে দিই। যদি কোনোটা নতুন অ্যাড করা লাগে, যে না এই অ্যাডহেসিভ ব্যান্ডেজ আগে পরে কখনো ইনভয়েস করা হলেও ক্লাস কখনো অ্যাড করা ছিল না, অ্যাডহেসিভ ব্যান্ডেজ নামে কোনো আলাদা ক্লাস ছিল না, তাহলে আমি এই দুটো হ্যান্ড স্যানিটাইজার সার্জিক্যাল ইকুইপমেন্ট নিয়ে ক্লাস আগে থেকে ছিল, আমি সিলেক্ট করে দিয়ে দিয়েছি, আর কোনো কাজ নাই। কিন্তু অ্যাডহেসিভ ব্যান্ডেজ আমার ছিল না বিধায় আমি কপি করে এখানে নতুন করে অ্যাড নিউতে যে অ্যাড করছি, তার মানে আমার ডাটাবেজে অ্যাডহেসিভ ব্যান্ডেজ চলে আসছে। এই প্রোডাক্টগুলো নিয়ে যদি আমি অদূর ভবিষ্যতে কখনো ইনভয়েস করি, আজকে করলাম, কালকে করলাম, পরশুদিন করলাম, ডেইলি ইনভয়েস করলো, এই 3টা ক্লাস কিন্তু আমার অ্যাড করা লাগবে না। কিন্তু যদি এমন হয় এই 3টা ক্লাস যা অ্যাড করছি, এইটার বাদে যদি কোনো প্রোডাক্ট আমার অ্যাড করতে হয় বা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয়, তার ক্লাস অ্যাড করতে গেলে ইনস্ট্যান্ট ওই প্রোডাক্টটার ক্লাস এখানে অ্যাড করে দিতে হবে, কপি পেস্ট করে। ঠিক আছে? তার মানে যত বেশি ক্লাস আপনার অ্যাড করা হবে, এবং যে প্রোডাক্টের ক্লাস আপনার একবার অ্যাড করা হবে, দ্বিতীয়বার আর অ্যাড করা লাগবে না, দ্বিতীয়বার শুধু সিলেক্ট করা। ওকে? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সহজ ছিল, খুব বেশি কঠিন কোনো কিছু ছিল না, এটা সহজ একটা ব্যাপার। তাহলে আমরা এই লোকেশন এবং ক্লাস এইভাবে সেট আপ করে বা এখান থেকে সিলেক্ট করে এইভাবে আমরা ইনভয়েস করতে পারি, এটাকে বলে লোকেশন এবং ক্লাস ওয়াইজ ইনভয়েস করা। তাহলে সেভ অ্যান্ড ক্লোজ দিব, সেভ অ্যান্ড ক্লোজ দিলে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এখন আমরা দেখবো ইম্প্যাক্টটা কি, যে এই যে আমি ক্লাস অ্যান্ড লোকেশন ওয়াইজ ইনভয়েস করলাম, এটার বেনিফিটটা কি, এটা ফায়দাটা কি হচ্ছে আমার। চলেন রিপোর্ট সেন্টারে, রিপোর্ট সেন্টারে গেলে আমি যদি সার্চ করি রিপোর্টে, যে ক্লাস বা লোকেশন যে কোনো কিছু লিখে যদি সার্চ করি, দেখবেন কি কি ধরনের রিপোর্ট হয় ক্লাস নিয়ে এবং লোকেশন নিয়ে। এখানে যদি যান, আমি যদি প্রথমে ক্লাস দিই CLA, ওই CLA দিলে দেখেন ক্লাস নিয়ে যা যা আছে রিপোর্ট সেন্টারে সব চলে আসবে। পার্সেস বাই ক্লাস ডিটেইলস, যদি আপনি ক্লাস অ্যাড করেন প্রোডাক্ট ওয়াইজ, প্রত্যেকটা প্রোডাক্টে আলাদা আলাদা ক্লাস অ্যাড করেন, তাহলে আপনি কোন প্রোডাক্ট কতটুকু পার্সেস করছেন সেই প্রোডাক্ট ওয়াইজ পার্সেস ডিটেলস দেখতে পারবেন। এক, ক্লাস লিস্ট, যে আপনার টোটাল কতগুলো ক্লাস অ্যাড করা আছে, কোন কোন প্রোডাক্ট নিয়ে ক্লাস অ্যাড করা আছে, বা সেই কোয়ান্টিটিটা কত, বা সেই লিস্টটা দেখতে চান, বা বায়ার যদি আপনাকে বলে যে ক্লাস লিস্ট আমাকে দেন, কতগুলো ক্লাস অ্যাড করা আছে সেটা একটু দেখবো, সেই ক্লাস লিস্ট তাকে দিতে পারতেছেন। এরপরে প্রফিট অ্যান্ড লস বাই ক্লাস, অর্থাৎ পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে আপনি ক্লাস যখন অ্যাড করতেছেন, তখন সেই ইম্প্যাক্টটা প্রফিট অ্যান্ড লসে পড়তেছে। ধরেন আপনি 10টা প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, ওভারঅল প্রফিট অ্যান্ড লস তো যে কেউ বের করতে পারে, যে না আমি 10টা প্রোডাক্ট নিয়ে বিজনেস করি, আমার এই এপ্রিল মাসের শেষে যে প্রফিট অ্যান্ড লস কত সেটা আপনি বের করতে পারি। কিন্তু যদি বলা হয় যে 10টা প্রোডাক্টের কোন প্রোডাক্টের প্রফিট বা লস কত আলাদা আলাদা আমার লাগবে, তাহলে আপনি যদি শুধুমাত্র এই 10টা প্রোডাক্টকে আলাদা ক্লাসে অ্যাড করে নেন, সেক্ষেত্রে আপনি প্রফিট অ্যান্ড লসেজে বা প্রফিট অ্যান্ড লসেজে না, তখন এই রিপোর্ট সেন্টারে এসে ক্লাস CLA এতটুকু লিখে প্রফিট অ্যান্ড লসে যখন ক্লিক করবেন, তখন যদি 10টা ক্লাস আলাদা আলাদা অ্যাড করা থাকে, প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা অ্যাড করছেন, এবং সেই 10টা সেলস করছেন, সেই ইনভয়েস বা মানে সেই সেলস রিসিভ বলেন বা যা কিছু সবকিছু আপনার ডাটা যদি এখানে রেকর্ড করা থাকে, আপনি প্রফিট অ্যান্ড লসেজে শুধু ক্লিক করবেন, ডেট রেঞ্জ দিবেন অল ডেট নাকি কাস্টম ডেট নাকি মান্থ নাকি কোয়ার্টার, যেমন ডেট হোক, সেই প্রফিট অ্যান্ড লসেজে সেই ডেট রেঞ্জ দিবেন, ইন্টার করবেন, আপনার সেই রিপোর্টটা চলে আসবে মুহূর্তের ভিতরে। অথচ যদি আপনাকে একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেওয়া হয়, ওভারঅল প্রফিট অ্যান্ড লস, এবং যদি বলা হয় আপনি এখানে 10টা প্রোডাক্ট আছে একটা প্রতিষ্ঠানের, এই 10টা প্রোডাক্ট নিয়ে টোটাল প্রফিট এন্ড লস আপনাকে দেওয়া হলো, এখন আপনি বের করেন আলাদা আলাদা কোন প্রোডাক্টে কত সেল হয়েছে বা কত প্রফিট এন্ড লস, এটা একটু বের করে দেন। আপনার কত ডাটা লাগবে তার জন্য, কোন প্রোডাক্টের কোয়ান্টিটি কতগুলো ছিল, মানে সেই স্টকে শুরু থেকে কতগুলো নেওয়া শুরু করা হয়েছে। এপ্রিল মাসের যদি আমার প্রফিট অ্যান্ড লস বের করতে হয় আলাদা আলাদা ক্লাস ওয়াইজ, তাহলে এপ্রিল মাসের আগে মার্চ মাসের 31 তারিখে কত ছিল, কোনটার কোয়ান্টিটি কত ছিল, কোনটার হেডে চার্ট অফ অ্যাকাউন্টে কত ফিগার ছিল। এরপরে এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হয়ে মানে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত কি ট্রানজাকশন, সেই ট্রানজাকশন হিস্ট্রি গুলো আপনার লাগবে। মানে এটা ভেজাল, সেইগুলো সব রিসার্চ করে সেইগুলো ঘাটাঘাটি করে আপনার প্রফিট অ্যান্ড লস বাই ক্লাস, অর্থাৎ প্রোডাক্ট ওয়াইজ প্রফিট অ্যান্ড লস আপনার আলাদা বের করতে হবে, অনেক কিছু করে। কিন্তু কুইক বুকসে যদি আপনি ক্লাস অ্যান্ড লোকেশন আলাদা আলাদা রেকর্ড করে বা ক্লাস ওয়াইজ আলাদা, যদি প্রত্যেকটা ইনভয়েস করার সময় শুধু সেই প্রোডাক্টটার ওইখানে যে ক্লাসটা সিলেক্ট করে দেন একটা ক্লিক করে, তাহলে কিন্তু সেই প্রফিট অ্যান্ড লসটা আলাদা আলাদা প্রোডাক্ট ওয়াইজ কত কি প্রফিট অ্যান্ড লস সবকিছু আপনি একটা ক্লিকে বের করতে পারবেন। তাহলে কোনটা সুবিধা? একটা ক্লায়েন্ট যদি প্রফিট অ্যান্ড লস বাই ক্লাস যদি চায় আপনার কাছে, এক ক্লিকে যদি আপনি বের করে দিতে পারেন এবং সেটা যদি আপনি রেকর্ড করে রাখেন, আপনার সুবিধা হয় না? অবশ্যই সুবিধা হয়। তো এটা কিন্তু একটা দারুণ ফিচার ক্লাস এবং লোকেশন দুটোর ক্ষেত্রে। তার আর একটু দেখি, প্রফিট অ্যান্ড লস তো দেখলাম, সেলস বাই ক্লাস সামারি, আপনি সেলস করছেন শুধু প্রফিট অ্যান্ড লস না, শুধু সেলস,
এটা ক্লাস ওয়াইজ প্রত্যেকটা প্রোডাক্ট কেমন সেলস সেটা সামারি রিপোর্ট আছে, আবার ডিটেইল রিপোর্ট আছে, ওই একই জিনিস কিন্তু কোনোটা ডিটেলসে, রিপোর্টটা ডিটেলসে আসবে, আর কোনোটা সামারি ওভারভিউ আসবে। ওকে, তাহলে এতগুলো রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। যদি ক্লাস লিস্টে যাই, আমরা কয়টা ক্লাস অ্যাড করছি এখান থেকে সেই রিপোর্টটা দেখতে পাবো। দেখেন এখানে তো ধরেন র্যান্ডমলি 3টা ক্লাস অ্যাড করা হয়েছে। যখন 20টা 25টা মানে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন দেখবেন এক একটা ক্লাস অ্যাড করতে করতে অন্যগুলো ক্লাস সব অ্যাড করা হয়ে গেছে, এখানে 3টা। ঠিক আছে, এরকম এখানে রিপোর্টে গেলে এরকম দেখতে পারবেন। যদি এখানে 100টা ক্লাস অ্যাড করা থাকতো তাহলে সে 100টা দেখতেন। তাহলে এইটা ক্লাস নিয়ে যত রিপোর্ট CLASS এটা লিখলে রিপোর্ট সেন্টারে এসে আপনি সবগুলো যে এর কি কি রিপোর্ট হয়ে থাকে। এখন তো আমরা পার্সেস করি নাই, পার্সেস রেকর্ড করি নাই, ক্লাস লিস্টে 3টা সেটা দেখলাম, প্রফিট অ্যান্ড লস কেবলমাত্র একটা ইনভয়েস করলাম। তাহলে আমাদের দেখেন প্রফিট অ্যান্ড লসে যদি যাই, তাহলে কেবলমাত্র যে ইনভয়েসটা হয়েছে সেইটা প্রফিট অ্যান্ড লস দেখতে পারবো। তার মানে আমরা যখন মানে র্যান্ডম অনেক ডাটা দিয়ে প্র্যাকটিস করবো তখন কিন্তু এটার ইম্প্যাক্ট আরো দেখতে পারবো। তাও প্রফিট অ্যান্ড লসে যেহেতু একটা ইনভেস্ট করছি, তার রিপোর্টটা কি ইম্প্যাক্ট ফেলছে একটু দেখে আসি। অল্টারনেট দিলাম, দিয়ে রান রিপোর্ট করলাম। এই দেখেন অ্যাডহেসিভ ব্যান্ডেজ, তার মানে কি ইতোপূর্বে যত ট্রানজাকশন আমরা করছি তার প্রফিট অ্যান্ড লস আমরা আলাদা দেখতে হবে, কিন্তু ক্লাস অ্যান্ড লোকেশন অ্যাড করে বা ক্লাস অ্যাড করার পরে যে ট্রানজাকশন আমি করতেছি সেই ট্রানজাকশন থেকে কিন্তু আমি ক্লাস ওয়াইজ প্রফিট অ্যান্ড লস দেখতে পারবো। আগের যেগুলো ছিল যে ক্লাসে অ্যাড করার আগে যে ইনভয়েস গুলো করছি সেটা কিন্তু এখানে ক্লাসের আওতায় আসবে না। যদি সেই ইনভয়েস গুলো আপনি এডিট করে সেইগুলো ক্লাসে অ্যাড করে দেন তাহলে আসবে। কিন্তু ক্লাস অ্যান্ড লোকেশন মানে অ্যাড করার পর থেকে যত ট্রানজাকশন করবেন এবং ক্লাস সিলেক্ট করে দিবেন সেইগুলো কিন্তু এরপরে ইম্প্যাক্ট ফেলবে, আগেরগুলো কিন্তু এতে ইম্প্যাক্ট ফেলবে না, বলে রাখলাম। ঠিক আছে, এবার দেখেন অ্যাডহেসিভ ব্যান্ডেজ, হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল ইকুইপমেন্ট। আর নট স্পেসিফিক মানে কি? নট স্পেসিফিক এই যে আজকের ক্লাসের আগ পর্যন্ত যতগুলো ক্লাস আমরা করেছি সেইগুলো যে ট্রানজাকশন গুলো করছি সেগুলো হচ্ছে নট স্পেসিফিক আসছে, সেগুলো কোনো আলাদা ক্লাসে আসে নাই, সব নট স্পেসিফিক মিলে এতগুলো আসছে। আর এই যে কেবল যে 3টা প্রোডাক্ট আমরা ক্লাসে অ্যাড করলাম তা নিয়ে আলাদা আলাদা রিপোর্ট চলে আসছে। কেমন হয়? ধরেন ইনকামে, ইনকামে এখনো কিছু দেখাচ্ছে না, কারণ কি ইনকাম এটা তো মূল হেড। এখানে আসি ডিসকাউন্ট গিভেন, কোনোটাই ডিসকাউন্ট নাই, এই নট স্পেসিফিক বাদে আমরা দেখি, এটা ইগনোর করি, জাস্ট এই 3টা কেবল যে 3টা অ্যাড করলাম সেটা দেখি। দেখেন সেলস অফ প্রোডাক্ট ইনকাম, অ্যাডহেসিভ ব্যান্ডেজ যে টাকা আমরা অ্যাড করছি সেটা 1000, হ্যান্ড স্যানিটাইজার 600, সার্জিক্যাল ইকুইপমেন্ট 15,000। ওকে, এটা হচ্ছে সেলস অফ প্রোডাক্ট ইনকাম। ওকে, এরপরে আসি টোটাল ইনকাম, তাহলে এইটা এই হেডটাই আছে। এরপরে আছে কস্ট অফ সেলস, এখন এই কস্ট অফ সেলস অর্থাৎ এই প্রোডাক্টের কস্ট অফ সেলস কত এটা কিন্তু চলে আসছে। তাহলে টোটাল ইনকাম থেকে কস্ট অফ, সরি টোটাল ইনকাম এরপর কস্ট অফ সেলস দিয়ে টোটাল কস্ট অফ সেলস হয়েছে, সরি। এইবার এই যে টোটাল ইনকাম এবং টোটাল কস্ট অফ সেলস মাইনাস করে, টোটাল ইনকাম থেকে টোটাল কস্ট অফ সেলস মাইনাস করে গ্রস প্রফিটটা হয়েছে আমার এই যে 3টা আলাদা আলাদা। যে অ্যাডহেসিভ ব্যান্ডেজের গ্রস প্রফিট কত? 400। এবার যদি আসি কোনো ব্যাড ডেট বা এক্সপেন্স যদি থাকে সেটা মাইনাস প্লাস করে টোটাল এক্সপেন্স হওয়ার পরে এরপরে নেট অপারেটিং ইনকাম অর্থাৎ টোটাল, সরি এই গ্রস প্রফিট থেকে অন্যান্য যে এক্সপেন্স সেগুলো বাদ দিয়ে নেট অপারেটিং ইনকামটা আমার কিন্তু এখানে আছে। ওকে, তার মানে যতটুকু ডাটা তাই এইটুকু ডাটার ভিতরে আমরা যে ইম্প্যাক্টটা পেলাম দেখতে পারলাম। ঠিক যত র্যান্ডম আমরা বেশি ক্লাস অ্যাড করব, যত বেশি ট্রানজাকশন হবে তত এই ডাটা আমাদের সমৃদ্ধ হবে। ওকে, এগুলো আমরা কিন্তু পোর্টফোলিওতে ভবিষ্যতে অ্যাড করতে পারবো, ফাইবার আপওয়ার্ক মার্কেট প্লেসে পোর্টফোলিও হিসেবে এই ডাটাগুলো অ্যাড করে দিতে পারবো। ওকে, তাহলে দেখলেন যে ইম্প্যাক্টটা কেমন আসে। তাহলে আমরা ক্লাস দেখলাম, এখন লোকেশন নিয়ে একটু রিপোর্ট দেখি। লোকেশন, লোকেশন ক্লাস যেমন লেখছি, লোকেশন দেখেন পার্সেস বাই লোকেশন ডিটেলস, লোকেশন লিস্ট, প্রফিট অ্যান্ড লস বাই লোকেশন, সেলস বাই লোকেশন সামারি, সেলস বাই লোকেশন ডিটেলস, ওই সেম, শুধু ক্লাসের জায়গায় লোকেশন নামটা লেখা। আপনি কোথাও কত কোন লোকেশন থেকে কত কি পার্সেস করছেন সেই ডিটেলস দেখতে পারবেন, লোকেশন লিস্ট কয়টা লোকেশন অ্যাড করা আছে সেই লিস্ট দেখতে পারবেন, প্রফিট অ্যান্ড লস বাই লোকেশন কেমন কি হয়েছে সেটা দেখতে পারবেন, সেলস বাই লোকেশন সামারি, সেলস বাই লোকেশন ডিটেলস। তা আমরা প্রফিট অ্যান্ড লস কেবলমাত্র যে ট্রানজাকশনটা করেছি সেইটার আলোকে প্রফিট অ্যান্ড লসে ইম্প্যাক্টটা কি লোকেশন ওয়াইজ সেটা একটু দেখি। অলরেডি দিলাম, দিয়ে রান রিপোর্ট, ছোট একটু আসবে। এই যে ইউকে, ইউকে দিয়ে একটা ট্রানজাকশন আছে, ইউএসএ লোকেশন অ্যাড করছি কিন্তু এখনো কোনো ইনভয়েস করি নাই, সেক্ষেত্রে আমরা একটু পরে করি দেখবো, সেখানে দেখে আমরা একটু মানে সেটা বুঝে করবো। ওকে, আমরা আরো কয়েকটা করবো সেটাতে আমরা বুঝতে পারবো। তার ইউকে দিয়ে দেখেন এই নট স্পেসিফিক মানে কি, লোকেশন অ্যাড করার আগে যে ট্রানজাকশন সব এই নট নট স্পেসিফিক, অর্থাৎ আজকের ক্লাসের আগে যতগুলো ক্লাস আমরা করেছি সেখানে যে ট্রানজাকশন গুলো সেই নট স্পেসিফিক সেইগুলো, কিন্তু ইউকে এইটা যেটা আজকে যে লোকেশন অ্যাড করলাম তারপরে যে ইনভয়েসটা করছে ওই একটা ইনভয়েসের ইম্প্যাক্ট এটা, যে সেলস অফ প্রোডাক্ট ইনকাম 16,600 টোটাল, 3টা প্রোডাক্ট অ্যাড করছি, সেটার 3টা সেল করে সেলস অফ প্রোডাক্ট ইনকামের হেডে এই টাকা আসছে। তাহলে টোটাল ইনকাম এই, কস্ট অফ সেলস বাদ দিলাম, দিয়ে টোটাল কস্ট অফ সেলস দেওয়ার পরে গ্রস প্রফিট আসছে, যে সেলস অফ প্রোডাক্ট ইনকাম থেকে বা টোটাল ইনকাম থেকে কস্ট অফ সেলস বাদ দিয়ে গ্রস প্রফিট আসছে। এরপরে এক্সপেন্স তো কোনো কিছু নাই, তার জন্য গ্রস প্রফিট থেকে যদি আমার কোনো এক্সপেন্স থাকতো সেটা মাইনাস করে আর নেট আর্নিং হতো। তো যেহেতু কোনো এক্সপেন্স বা অন্য ব্যাড ডেট কিছু নাই,
নেট আর্নিং এর ক্ষেত্রে এই টাকাটা চলে আসছে। তার মানে একটা ট্রানজেকশন থেকে আপনাকে জাস্ট বোঝানো হলো যে ইম্প্যাক্টটা কেমন আসে আর কেন আমরা লোকেশন এবং ক্লাস রেকর্ড করি। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবার আসি, আমাদের এখন কাজ কি হবে। এটা আমরা করলাম। এ দেখেন নিচে যে আমরা কোথা থেকে করতেছি বা আমাদের ডেটটা, এই কোন রিপোর্ট কোথায় কখন কি করতেছি সেগুলো আমরা যখন এখানে এই ডাউনলোড করব, এখানে এক্সপোর্ট করব এই রিপোর্টগুলো। অনেক সময় দেখা যাচ্ছে আমরা প্রিভিয়াস প্রজেক্ট, আমরা ধরেন আপনি ফাইবার আপওয়ার্কে কোনো কাজ করেন নাই, কিন্তু আমরা তো দেখাতে হবে, পোর্টফোলিও অ্যাড করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পিডিএফ এক্সপোর্ট করে সেটা ওখানে পোর্টফোলিও হিসেবে দিতে পারেন, ভ্যারাইটিস রিপোর্ট যেটা আপনার পছন্দ হয়। এবং এটা যে অথরাইজড কিনা, যে আপনি কখন কোন তারিখে এই রিপোর্টটা জেনারেট করছেন, আপনার টাইম জোন কোথায় ছিল বা কি দেখি, সবকিছু কিন্তু এখানে রেকর্ড হয়ে যাবে। ওকে, এটাও কিন্তু মানে রিপোর্টে ইম্প্যাক্ট ফেলে। আচ্ছা, তাহলে আমরা এটা করলাম। করার পরে এখন আমাদের কাজ হবে কি, প্রফিট অ্যান্ড লস দেখলাম, লোকেশন অর্থাৎ ক্লাস লোকেশন দিয়ে আমাদের কি কি করতে পারি ইনভয়েসের ক্ষেত্রে বা কি ইম্প্যাক্ট ফেলে, এটা কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ বা এটা প্রয়োজনীয়তা কি, সবকিছু আমরা দেখলাম। আমরা আরো দেখবো, আরো ইনভয়েস করবো ক্লাস অ্যান্ড লোকেশন, অর্থাৎ একবার ক্লাস এবং লোকেশন দিয়ে ইনভয়েস করি বা বিল করি বা যা কিছু করি না কেন, মানে ক্লাস অ্যান্ড লোকেশন একবার ওপেন হলে পরবর্তী যত ট্রানজেকশন সব ক্ষেত্রে ক্লাস অ্যান্ড লোকেশন আমাদের থাকবে। তার মানে এই ক্লাস অ্যান্ড লোকেশনের প্র্যাকটিস এখন থেকে আমাদের শুরু, আজকে থেকে শুরু। যত ট্রানজেকশন আমরা করি না কেন এখন থেকে সব ক্লাস অ্যান্ড লোকেশন অ্যাড করে দিই। তার মানে এটা আমরা রিপিট পাবো। এটা নিয়ে প্রথমে একটু ব্যাখ্যা করে নিলাম, এখন দেখবেন যে ওটা আপনার সব সময় অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে। ওকে, তাহলে এবার আসি মেইন যে সেগমেন্ট, কুইক বুকসে আমি যে বলছিলাম যে মেনশন করে করে দিব যে কোন বিষয় নিয়ে সব থেকে বেশি অর্ডার পাবেন। তার ভিতরে অন্যতম একটা সেগমেন্ট হচ্ছে মাল্টি কারেন্সি। আপনি আমি বাংলাদেশে বসে যে কোনো প্রতিষ্ঠানে যখন অ্যাকাউন্টসে জব করতেছি বা যে কোনো প্রতিষ্ঠানের ফিনান্স ডিপার্টমেন্টে জব করতেছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু পরিধিটা একরকম থাকতেছে, কিন্তু মাল্টি কারেন্সি নিয়ে যখন আমরা কাজ করতেছি, যে ধরেন একটা ব্যবসা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে সে ব্যবসা করে, এখন তার বিভিন্ন কারেন্সিতে ব্যবসা করতে হয়। ধরেন সাপোজ আমরা ইউকেতে, আমাদের কারেন্সি জিবিপি, কিন্তু ইউএস এর ক্লায়েন্টের কাছে আমার ডলারে সেল করতে হয়। যে আমার হোম কারেন্সি জিবিপি, আমি যদি তাকে যে কোনো প্রোডাক্ট সেল করি সে আমাকে ইউএসডি তে পেমেন্ট করে। আবার যে কানাডিয়ান সে আমাকে ক্যাড, সিএডি ক্যাড বা কানাডিয়ান ডলারে আমাকে পেমেন্ট পেমেন্ট করে। আবার কেউ আছে ইউরোতে পেমেন্ট করে আমাকে, কেউ আছে বিভিন্ন রকম, মানে যার যার লোকেশন, আমার কাস্টমার যে যে দেশে আছে সেই সেই লোকেশন থেকে তারা তাদের মতো করে তাদের কারেন্সিতে আমাকে পেমেন্ট করে। কিন্তু ওই টাকাটা তারা তাদের কারেন্সিতে পেমেন্ট আমাকে করলেও আমার ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকাটা কনভার্ট হয়ে আমার কারেন্সিতে চলে আসবে। এটা হচ্ছে সিস্টেম মাল্টি কারেন্সির। যে কেউ যদি আমাকে, ধরেন আমার ব্যবসা ইউকেতে, ইউএস এর কোনো একজন কাস্টমার যদি আমাকে পেমেন্ট করে ডলারে অর্থাৎ ইউএসডি তে, সেই টাকাটা আমি অ্যাকসেপ্ট করবো ইউএসডি তে, কিন্তু আমার যে ব্যাংক অ্যাকাউন্টটা থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টটিতে আমি ইউএসডি তে আমাকে পেমেন্ট করলেও ওটা কনভার্ট হয়ে ইউএসডি থেকে থেকে কনভার্ট হয়ে জিবিপি তে, ব্যাংকের মাধ্যমে জিবিপি তে চলে আসবে, অর্থাৎ আমার হোম কারেন্সিতে সব আমার চলে আসবে। সে আমাকে যে কোনো কারেন্সিতে পেমেন্ট করলো, কিন্তু আমার কারেন্সিতে আমি পেমেন্টটা পাবো। এটা হচ্ছে মাল্টি কারেন্সি। ওকে, এখন এই মাল্টি কারেন্সিটা এনাবেল করতে হয় যে 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 কাস্টমার যে যে দেশে আছে সেই দেশ থেকে তাদের কারেন্সিতে, তাদের নিজস্ব কারেন্সিতে আমাকে পে করবে, কিন্তু আমি ব্যাংকের থ্রুতে ওটা কনভার্ট করে আমার কারেন্সিতে আমি নিব, আমার হোম কারেন্সিতে আমি নিব। ঠিক আছে, মাল্টি কারেন্সি বিজনেসটা সেই, এছাড়া বেশি কিছু না। এখন সেটা মাল্টি কারেন্সি আমাদের করতে হবে। আমি সবাইকে বলছিলাম শুরুতে যে সব করবেন কিন্তু মাল্টি কারেন্সি এনাবেল করবেন না, কারণ একবার মাল্টি কারেন্সি সেট আপ করলে অফ করা যায় না কুইক বুকসে, কখনো না, এই জীবনে কখনো না। ঠিক আছে, তো সেক্ষেত্রে একটু জেনে বুঝে অন করতে হবে। আর একবার মাল্টি কারেন্সি অন করলে হোম কারেন্সি কখনো চেঞ্জ করা যায় না। ওকে, তো চলেন আমরা একটু মাল্টি কারেন্সি নিয়ে কাজ করি। মাল্টি কারেন্সি নিয়ে মানে সেট আপ করতে গেলে, আগে সেট আপ করতে গেলে কি করতে হবে, গিয়ার আইকনে যাব, যাওয়ার পরে গিয়ার আইকন থেকে যে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিং এ যাব, অ্যাকাউন্ট অ্যান্ড সেটিং এসে এরপরে আমরা মাল্টি কারেন্সিটা সেট আপ করব। কোথায়, যে অ্যাডভান্স সেটিং এ, অ্যাডভান্স সেটিং এ যাব, এই যে কারেন্সি। ঠিক আছে, কারেন্সি, হোম কারেন্সি ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, তো জিবিপি। এখানে আবার বলতে পারেন যে তো হিসেবে বিপিএস হয়, জিবিপি হইলো কি করে, জিবিপি মিনিং গ্রেট ব্রিটেন পাউন্ড, আর জিবিপি কে আবার ডাকা হয় ব্রিটিশ পাউন্ড স্টার্লিং না, আবার এটাকে পাউন্ড বলে, কয়েকটা নামের। ওকে, আশা করি বুঝতে পারছেন, এই বিভিন্ন নামে দেখা হয়, যেটা জিবিপি ওটাই ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, ওটা আবার গ্রেট ব্রিটেন পাউন্ড, আবার ওটাই পাউন্ড। আবার পাউন্ড আবার অন্যান্য দেশেরও আছে, কিন্তু
সব পাউন্ড আর জিবিপি কিন্তু সেম না। এটা বুঝতে হবে যে পাউন্ড, শুধু পাউন্ড নাম অনেক দেশের কারেন্সির আছে, কিন্তু এই যে যে জিবিপি বা এই যে যে ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, এটার নাম কিন্তু একটু স্বতন্ত্র। এটার নাম দুইটা তিনটা আছে, দুই তিন নামে মানুষ চেনে, কিন্তু শুধু পাউন্ড অনেক দেশে আছে, সেই দেশের হোম কারেন্সি মানে সরি সে দেশের কারেন্সির নামই পাউন্ড, কিন্তু তার মানে যে সবই জিবিপি, ব্যাপারটা এরকম না। ওকে, এখন একটা ব্যাপারে বলি আপনাদের। আমরা যেহেতু প্রথমে ইউকে ভার্সন ক্রিয়েট করছিলাম, বায়ার ভার্সন ইউনাইটেড কিংডম থেকে করছিলাম, পরবর্তীতে আমরা যখন 1 মাস শেষ হয়ে যায়, অ্যাকাউন্টের ট্রায়াল পিরিয়ড শেষ হয়, আমরা কিন্তু পরে আপডেট করে কি করছি, ইউকে থেকে অ্যাকাউন্ট করতে পারিনি। কোথা থেকে করছি? কেউ আমরা করছি জার্মানি থেকে, কেউ পোল্যান্ড থেকে, বা অন্য যে কোনো কান্ট্রি থেকে। এখন আপনাদের কি করতে হবে, এই যে কারেন্সি সেট আপ করবেন, মনে করে এটা যদি আমাকে কেউ ক্লাসের পরে বলেন বা ভিডিও দেখার পরে, সেট আপ করার পরে আমাকে বলেন যে ভাই আমি তো এই অ্যাকাউন্ট করে ফেলছি, কি করব? এর কিন্তু কোনো সলিউশন নাই, কারণ এটা চেঞ্জ হয় না রে ভাই, এটা মনে রাখতে হবে। এখন বলতেছি যে ভিডিও দেখবেন, সে ভিডিওতে এই এই ব্যাপারটা নজর দিয়ে মনোযোগ দিয়ে দেখবেন। আর যে লাইভে দেখতেছেন একটু মনোযোগ এদিকে একটু বাড়াবেন। সেটা কি, যে এইখানে আপনাদের ইউকে অ্যাকাউন্টেন্ট সরি ইউকে ভার্সন, যেটা আমরা যখন প্রথমে ক্লাস শুরুতে যখন ইউকে থেকে অ্যাকাউন্ট নিয়েছিলাম, বায়ার অ্যাকাউন্ট 1 মাসের জন্য, তখন কিন্তু এখানে ছিল জিবিপি। কিন্তু পরে যখন আমরা জার্মান থেকে নিয়েছি, তখন কিন্তু এখানে জিবিপি ছিল না, জার্মানের কারেন্সি ছিল। আপনাদের যাদের জার্মানের কারেন্সি আছে এখন, যে না আমি কিন্তু আমারটা পরবর্তীতে যখন রিনিউ করছি, তার মানে আপনাদের শেখানোর জন্য আমারও তো অ্যাকাউন্ট নিতে হয়েছে, আমারও তো ওই আগে থেকে 1 থেকে 7 ক্লাস আপডেট করতে হয়েছে নতুন অ্যাকাউন্টে। তা তখন আমি যখন আপডেট করছি, তখন হোম কারেন্সিটা আমি জার্মানের যে এখানে ছিল, আমার ঠিক মনে নাই যে এখানে কোনটা দেওয়া ছিল, তা আমি সেখান থেকে জিবিপিতে করে রাখছি। ওকে, আমি সেখান থেকে হোম কারেন্সি জিবিপিতে তখন চেঞ্জ করে রাখছি। আপনি রাখেন নাই, হয়তো আপনার খেয়াল ছিল না, আর এরকম ইনস্ট্রাকশনও ছিল না আমাদের। কেন ছিল না? কারণ এটা মাল্টি কারেন্সির সময় দেখতে হয়। তা যেহেতু আমরা ইউকে বাদ দিয়ে অন্য জায়গা থেকে অ্যাকাউন্ট নিয়েছি, সেহেতু আমরা জিবিপির জায়গায় আমাদের অন্য কোনো কিছু আছে, যদি থাকে তাহলে তো ভালো। অন্য কোনো কিছু, তাহলে আমরা কি করব, এখানে প্রথমে এসে এই হোম কারেন্সিতে যার যা থাকুক, আমরা এখানে ক্লিক করব, যার যা থাকুক তার নামের পরে ক্লিক করব, ক্লিক করে এই প্রথমে ইউএসডি পরে জিবিপি অর্থাৎ দ্বিতীয়টা দিয়ে রাখবো। আর যদি কারো জিবিপি থাকে তাহলে দেখে এখানে আর কিছু দেওয়ার দরকার নাই। কোথায়? হোম কারেন্সিতে, মাল্টি কারেন্সি না, কিন্তু এই হোম কারেন্সি এতটুকুতে। আবার বলি, কারেন্সি সেট আপ করার ক্ষেত্রে, মাল্টি কারেন্সি সেট আপ করার ক্ষেত্রে আমরা তো আগে কারেন্সিতে আসবো, এসে হোম কারেন্সি দেখবো যে জিবিপি অর্থাৎ ব্রিটিশ পাউন্ড স্টার্লিং আছে কি না। যাদের জিবিপি দেওয়া আছে বা ব্রিটিশ পাউন্ড স্টার্লিং এই নামটা দেওয়া আছে, তাদের এখানে কিছু করণীয় নাই। আবার বলতেছি, আর যাদের জিবিপি বাদে অন্য যে কোনো কিছু আছে, তারা কি করবেন, এই হোম কারেন্সিতে আসবেন, এই এখানে যা দেওয়া আছে আপনার সেই নামের পরে ক্লিক করবেন। ক্লিক করে এই ইউএসডির নিচে জিবিপি থাকে, জিবিপি সেকেন্ডটা ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, এটা ক্লিক করে দিবেন। কারণ কি, হোম কারেন্সি কিন্তু দ্বিতীয়বার আর চেঞ্জ হবে না। এক মাল্টি কারেন্সি অফ একবার অন করলে মাল্টি কারেন্সি তো অফ হবেই না, আবার হোম কারেন্সি এই জীবনের মতো আর চেঞ্জ হবে না। যে আপনার এখন জিবিপি ছিল, আপনি চেঞ্জ করে বিডিটি বা ইউএসডি তে যাইতে যাচ্ছেন, কখনো হবে না। ওকে, এটা মাথায় রাখতে হবে। দুটো জিনিস, এক হোম কারেন্সি চেঞ্জ হবে না, আর মাল্টি কারেন্সি অফ হবে না। তাহলে হোম কারেন্সি আমরা জিবিপি এখানে রাখলাম। এবার আসি মাল্টি কারেন্সিতে। এই যে মাল্টি কারেন্সি, মাল্টি কারেন্সির এই প্রশ্নবোধক চিহ্নের পরে ক্লিক করলে দেখেন কি বলছে, মাল্টি কারেন্সি লেটস ইউ ট্র্যাক ট্রানজাকশন ইজ ফরেন কারেন্সিস। ঠিক আছে, ফরেন কারেন্সিতে যেখানে বিজনেস হয় সেটা ট্র্যাক করার জন্য মাল্টি কারেন্সি এনাবল করতে হয়। ইউজ ইট অনলি ইফ ইউ হ্যাভ ব্যাংক অ্যাকাউন্টস, কাস্টমার্স অর সাপ্লায়ার্স দ্যাট ডোন্ট ইউজ ইউর হোম কারেন্সি। বুঝতে পারছেন? যে ইউজ ইট, এটা ইউজ করেন অনলি, শুধুমাত্র ইফ ইউ হ্যাভ ব্যাংক অ্যাকাউন্ট, কাস্টমার অর সাপ্লায়ার দ্যাট ডোন্ট ইউজ ইউর হোম কারেন্সি। মানে এটা সেক্ষেত্রে ব্যবহার করেন, মাল্টি কারেন্সিটা সেই ক্ষেত্রে ব্যবহার করেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা কাস্টমার যাদের সাথে আপনি বিজনেস করেন, বা আপনার সাপ্লায়ার যাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট কেনেন, যারা তোমার কারেন্সি ব্যবহার করে না। ধরেন আপনি ইউকে তে বিজনেস করতেছেন, আপনার হোম কারেন্সি জিবিপি। এখন এই জিবিপিতে আপনাকে ইউএস এর একজন পেমেন্ট দিবে না, সে ধরেন জিবিপি ইউজ করে না, সেক্ষেত্রে আপনি মাল্টি কারেন্সি ব্যবহার করবেন। আবার আপনার একজন কাস্টমার থাকে কোথায়, সাপোজ নাইজেরিয়ায়, সে ব্যবহার করে নাইজেরিয়ান ডলার, সে জিবিপি ব্যবহার করে না, তাহলে কি করতে হবে, সেই কাস্টমারের জন্য আপনার মাল্টি কারেন্সি ব্যবহার করতে হবে। আবার আপনি ধরেন ফিলিপাইন থেকে কোনো প্রোডাক্ট কেনেন, আপনার সেই দেশে সাপ্লায়ার আছে একজন, এখন সেই সাপ্লায়ার ফিলিপাইন ডলারে আপনাকে পে করে বা ফিলিপাইনের মুদ্রায়, পেসো। ঠিক আছে, এই পেসো যে মুদ্রাটা সেটাই আপনাকে পে করে, সে যদি আপনাকে ওই মুদ্রায় পে করে, তাহলে আপনার তো তার জিডিপি নাই, তাহলে তার জন্য আপনার মাল্টি কারেন্সি লাগবে। অর্থাৎ ঠিক সেই কারণে লাগবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনার কারেন্সিতে হয়,
অন্য কাস্টমার বা অন্য সাপ্লায়ারদের যদি ব্যাংক অ্যাকাউন্ট জিবিপিতে না থাকে, আবার কাস্টমার বা সাপ্লায়ারের সাথে যাদের সাথে ব্যবসা করবেন যারা আপনার কারেন্সি ইউজ না করে, তাদের জন্য মাল্টি কারেন্সি আপনি এনাবেল করবেন। আর একটা কথা এখানে উল্লেখ করার, যে একটা কারেন্সিতে যাদের বিজনেস হবে, আপনারা যেহেতু মার্কেট প্লেসে কাজ করবেন একটু ব্যাখ্যা করে দেই। যদি দেখেন কোনো বায়ার একটা কারেন্সিতে তার বিজনেস, তাহলে তাকে মনের ভুলে কখনো মাল্টি কারেন্সি এনাবেল করে দিবেন না, কারণ মাল্টি কারেন্সি ভবিষ্যতে কিন্তু এনাবেল করতে পারবে না যদি আপনি এনাবেল করে দেন। এই জন্য জেনে শুনে এটা এনাবেল করতে হয়। যদি দেখেন যে না, উনি শুধু ইউএসএ বেসড বিজনেস, এবং ইউএসএ তে থাকলেও কি হবে, উনি ইউএসডি তে বিজনেস করে এবং ওনাকে সবাই ইউএসডি তেই পে করে, তাইলে ওনার কিন্তু মাল্টি কারেন্সি লাগবেও না, কখনো লাগবে না। মাল্টি কারেন্সি দিয়ে দিয়েছে তার মানে সবার লাগবে, ব্যাপারটা কিন্তু এরকম না, ম্যান্ডেটরি না। যাদের দুই বা ততোধিক কারেন্সিতে তাদের বিজনেস পরিচালনা করতে হয়, মাল্টি কারেন্সিতে তাদের জন্য। ওকে, এটা মাথায় রাখতে হবে। তার মানে মাল্টি কারেন্সি আছে, বাইরের অ্যাকাউন্ট পাইছি, আমি আগে মাল্টি কারেন্সি ওপেন করে দিলাম, ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাসেলে পড়বেন কিন্তু। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার কি করবো, মাল্টি কারেন্সি অনেক কিছু দেখে নিলাম, এবার মাল্টি কারেন্সি ওপেন করলাম। এই ওপেন করার পর এখানে বিস্তারিত দেখেন অনেক কিছু লেখা আছে। এর সারসংক্ষেপ এতটুকু, যে আমি বুঝলাম যে আমি কখনো, এই দেখেন এই যে সারসংক্ষেপ এতটুকু, যে আই আন্ডারস্ট্যান্ড আই কান্ট আন্ডো মাল্টি কারেন্সি। যে আমি সবকিছু পড়ে এটা অবগত হলাম যে আমি কখনো মাল্টি কারেন্সি আন্ডো করতে পারবো না, অর্থাৎ অফ করতে পারবো না। একবার যদি আমি চালু করি, এটা কখনো আগের অবস্থায় আমি নিতে পারবো না। এটা টিকমার্ক দেওয়ার পরে কিন্তু মাল্টি কারেন্সিটা অন করতে হয়। এখন দেখি কি কি আছে, একটু পড়ে শোনাই। বলছে মাল্টি কারেন্সি মে বি রাইট ফর ইফ ইউ ইফ ইউ হ্যাভ ফিনান্সিয়াল ট্রানজেকশন ইন মোর দ্যান ওয়ান কারেন্সি, অর্থাৎ একটার অধিক কারেন্সিতে যদি আপনার ব্যবসায়িক কার্যক্রম বা ব্যবসায়িক যে ট্রানজেকশন সেগুলো পরিচালিত হয়। একটার অধিক মানে কি, দুই বা ততোধিক। এটা তো আপনার জন্য সুইটেবল। ওকে, এবার বলছে নিড হেল্প ডিসাইডিং অ্যাবাউট মাল্টি কারেন্সি, মানে মাল্টি কারেন্সি নিয়ে যে ডিসিশন নেবেন তার ক্ষেত্রে যদি আপনার কোনো হেল্প করার দরকার হয়, এখানে গেলে সাপোর্ট থেকে আরো আপনাকে আর্টিকেল এখান থেকে পড়তে দিবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে আরো অনেক ডিটেলস আর্টিকেল পাবেন। তা আমরা সেই ডিটেলস আর্টিকেলে যা পাবেন তা কিন্তু আমরা ব্রিফ করলাম। আশা করি যদি কোনো প্রয়োজন হয় এখানে ক্লিক করবেন, আর আমরা এর থেকে আরো মানে ডিটেলসে ব্রিফ করছি। ওকে। আচ্ছা, এবার আছে কি, ওয়ান্স ইউ টার্ন অন মাল্টি কারেন্সি, মানে একবার যদি আপনি মাল্টি কারেন্সি অন করেন, নিচে শর্তগুলো আপনার মানতে হবে, বাধ্যতামূলক। সেটা কি, ইউ কান্ট টার্ন ইট অফ, এটা কখনো আপনি অফ করতে পারবেন না। মাল্টি কারেন্সি কখনো অফ করতে পারবেন না, এটা প্রথম শর্ত। ইউ কান্ট চেঞ্জ ইউর হোম কারেন্সি, আপনি হোম কারেন্সি কখনো চেঞ্জ করতে পারবেন না, এটা দ্বিতীয় শর্ত। এক্সট্রা ফাইল কলামস অ্যান্ড মোর আর অ্যাডেড টু কুইক বুকস, মানে এক্সট্রা অনেক কিছু আপনার কুইক বুকসে, বিভিন্ন ফাইল, বিভিন্ন কলাম, আরো অনেক সেটিং আপনার কুইক বুকসে অ্যাড হবে। গেল, এটা একটা ব্যাপার। আর সাম ফিচার মে নো লঙ্গার বি অ্যাভেলেবল, তার মানে এই না যে আমার কাজের কোনো ফিচার হারায় যাবে। মানে মাল্টি কারেন্সি এনাবেল করলে কিছু এক্সট্রা ফিচার আসবে, তার কারণে আগের কিছু ফিচার আপনার প্রয়োজন হবে না। মানে মাল্টি কারেন্সির সাথে মানে ইউজফুল যে ফিচারগুলো সেগুলো তো নতুন আপনার যুক্ত হবে, কিন্তু মাল্টি কারেন্সি থাকলে, এনাবেল থাকলে যে ফিচারগুলোর কোনো আর প্রয়োজনীয়তা থাকে না সেগুলো হারায় যাবে। বোঝা গেছে? তার মানে এমন কোনো ম্যান্ডেটরি ফিচার হারায় যাবে যে না ওটা আমার প্রয়োজন হবে অথচ হারায় যাবে, ব্যাপারটা এরকম কিন্তু না। ওকে, এটা বুঝতে হবে। তাহলে এই চারটা শর্ত যদি আমি মানি তাহলে এখানে টিকমার্ক দিব। টিকমার্ক দিব, তার আগে পড়বো যে আই আন্ডারস্ট্যান্ড, যে সবকিছু পড়ে আমি এটা বুঝলাম যে আই কান্ট ডু মাল্টি কারেন্সি, মানে আমি মাল্টি কারেন্সিকে আর কখনো পূর্বে অবস্থায় নিতে পারবো না, অর্থাৎ অফ করতে পারবো না। এখানে টিকমার্ক দিব দিয়ে, এই যে এখানে টিকমার্ক দিব দিয়ে সেভ। এবার এই সেভ দিলে দেখবেন এখানে রিলোড নিবে অটো, এই দেখেন এই যে ব্রাউজার রিলোড শুরু করছে, রিলোড নিবে। রিলোড নিয়ে একটু শেষ হলে আমরা তারপরে মাল্টি কারেন্সিটা সেট আপ করে ফেলবো। সেট আপ হয়ে গেছে, জাস্ট এখন রিলোড নিবে। রিলোড নিয়ে ওর মতো করে সেট আপ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা একটু দেখি, মাল্টি কারেন্সিতে যাই। মাল্টি কারেন্সিতে এই যে দেখেন এখানে অফ আছে, আমরা আরেকবার যাব, যে আবার একটু অন করে দিব। কারণ এখানে আছে প্রথমবার এই সেভ দিলাম, মানে দ্বিতীয়বার এই সেভ দিলাম, সেভ দিয়ে একটু ডান দিয়ে দিব দেখি। আচ্ছা, ডান হবে না, দেখি আরেকবার দেখি, যে প্রথমবার হলো না কেন আমি বুঝলাম না ব্যাপারটা, দেখি আরেকবার একটু দেখি, একটু সময় নিব। প্রথমবার অনেকে নাও হতে পারে, ঠিক আছে। ওকে, এই যে হয়েছে। যখন দেখবেন যে হোম কারেন্সি ঠিক আছে এবং মাল্টি কারেন্সিতে অন লেখা এবং ম্যানেজ কারেন্সিস, এবার দেখেন সেই পেন আইকন কই নাই, এর সাথে পেন আইকন নাই। ম্যানেজ কারেন্সিসে
নতুন নতুন কারেন্সি অ্যাড করতে পারবেন বা রিমুভ করতে পারবেন, সেইটা হবে। কিন্তু দেখেন এখানে পেন আইকনই নাই, যে এডিট করার অপশন উঠাই দিছে। হোম কারেন্সি এডিট করার অপশন উঠাই দিছে, মাল্টি কারেন্সি এডিট করার অপশন উঠাই দিছে, এখানে পেন আইকনই নাই। ওকে, এইবার আসেন, যেহেতু মাল্টি কারেন্সি ওপেন করা হয়ে গেল, এখন আমরা যদি এইখানে যে, অর্থাৎ এই যে ট্যাবে এখানে এসে যদি, আচ্ছা ডান দিলাম, আগে ডান দিয়ে নিই। ডান দেওয়ার পরে আমরা এবার এসে দেখবো অল লিস্টে, দেখবেন কারেন্সি নামে নতুন একটা কলাম ছিল, হয়ে গেছে। মানে আগে যে কলামটা ছিল না, সেখানে নতুন একটা কলাম এখানে অ্যাড হয়ে গেছে। গিয়ার আইকনে ক্লিক করলাম, ক্লিক করে অল লিস্টের আওতায়, এই যে দেখেন এই লিস্টের আওতায় এখানে কি আছে, কারেন্সি। এটা কিন্তু ছিল না, লাস্টে ছিল রুল, আগে আমরা দেখছিলাম, ঠিক আছে, কারেন্সি। এবার কারেন্সিতে ক্লিক করেন, কারেন্সিতে ক্লিক করে দেখেন যে আপনার কোনো কারেন্সি অ্যাড করা আছে কিনা। দেখেন ডিফল্টে কি দিয়েছে, ইউরো অ্যাড করে দিয়েছে, আর জিবিপি তো আপনার ছিল, ঠিক আছে, ইউরো। অর্থাৎ আপনি যখনই মাল্টি কারেন্সি অন অন করছেন তখন সাথে একটা অ্যাড করে দিয়েছে। জিবিপি কিন্তু আপনার ছিল গ্রেট ব্রিটিশ পাউন্ড, সরি গ্রেট ব্রিটেন স্টার্লিং, ওই বিভিন্ন নাম, ঠিক আছে। গ্রেট ব্রিটেন পাউন্ড, এটা হচ্ছে জিবিপির ফুল মিনিং, আর ওয়ার্ল্ড করা হয় এটাকে ব্রিটিশ পাউন্ড স্টার্লিং। ওকে, তাহলে ইউরো সাথে একটা দিয়ে দিয়েছে, তার মানে মাল্টি কারেন্সি ওপেন করছেন সাথে একটা আপনাকে মানে এক্সট্রা দিয়ে দিয়েছে, এনাবল করে দিয়েছে। এখন যদি আমরা নতুন এনাবল করতে চাই, যে ইউরো তো আছে, আমার তো ইউএসডি লাগবে, তাহলে আমি অ্যাড কারেন্সিতে যাব। এখানে এসে দেখেন পৃথিবীর এমন কোনো দেশ নাই যে তাদের কারেন্সি নাই। এবং এখানে একটা জিনিস আপনি পাবেন, কিছু কিছু ব্যাপার, যে আমাদের বাংলাদেশে বাংলাদেশি কারেন্সির নাম কি, টাকা, কিন্তু বিডিটি কেন বলা হয়? পৃথিবীর সমস্ত দেশের মুদ্রার বিভিন্ন নাম আছে, যেমন সংযুক্ত আরব আমিরাতে কি আছে নাম, এটার নাম আছে ইউএই দিহরাম, ঠিক আছে। তারপরে ধরেন যে কোনো অন্য কোনো একটা দেশের দেখি, সাপোজ এখান থেকে যে কোনো অন্য একটা দেখি, ধরেন কানাডিয়ান ডলার, সিএডি। দেখেন প্রত্যেকটা মানে নাম এক জিনিস, ধরেন এখানে ওই মুদ্রার নাম একটা, কিন্তু সেই শব্দটাকে তিনটা ওয়ার্ডে আলাদা আলাদা প্রকাশ করছে। পৃথিবীর যত দেশের মুদ্রা আছে, পৃথিবীতে যত দেশ আছে, সব দেশের মুদ্রাকে তিনটা আক্ষরিক ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। সব মানে ওদের নাম যাই হোক না কেন, চাইনিজ ইউয়ান, CNY, ঠিক আছে, মানে প্রত্যেকটা দেখেন কোস্টারিকা কলন, এখানে CRC। তার মানে আমাদের যে বিডিটি কেন, বা এখানে কিভাবে দেওয়া আছে প্রত্যেকটা দেশে, শুধু যে বিডিটি তা কিন্তু না, সবকিছু সব দেশের মুদ্রাতে এইভাবে কিন্তু আলাদা স্পেসিফিক ভাবে তিনটা ওয়ার্ডে আলাদা প্রকাশ করা আছে, ঠিক আছে। আপনি যদি চান যে না এই ডাটাটা আমি দেখবো, এটা আমার উপকারী হোক বা অনেক সময় কাজে লাগতে পারে, আপনি এখান থেকে নিয়ে নিয়ে স্ক্রিনশট দিয়ে আপনি দেখতে পারবেন, বা গুগল করলেও পাবেন। কিন্তু এখানে কুইকবুকসে এমন কোনো দেশ নাই, এমন কোনো ভূখণ্ড নাই যে যাদের কারেন্সি এখানে অ্যাড করা নাই। সব দেশের কারেন্সি এখানে অ্যাড করা আছে। ওকে, ধরেন আমরা এখন এখানে আছে ইউরো, আমরা যদি অ্যাড কারেন্সি, আমরা ধরেন ইউএসডি অ্যাড করতে চাই, তো এখানে অ্যালফাবেট অনুযায়ী এ থেকে আসছে, ঠিক আছে। আমরা যদি ইউর দিকে চলে যাই, অর্থাৎ ইউএসডি, নিচে চলে আসবো, এই যে ইউএসডি, ইউনাইটেড স্টেট ডলার, তো আমরা এইটা অ্যাড করতে চাই, ওটা সিলেক্ট করলাম, অ্যাডে ক্লিক করবো, অ্যাড হয়ে যাবে, এই যে ইউএসডি অ্যাড হয়ে গেছে। এবং ওই যে জিবিপিতে এই যে কারেন্সি, ইউএস ডলার বলেন ইউরো বলেন, যে আজকে কত রেট আছে এই মুহূর্তে এই ক্ষণে, সেই রেটটা এখানে কিন্তু কনভার্ট করে দিয়ে দিবে। সব কনভার্ট হবে কিসের সাথে, জিবিপির সাথে। যে ইউএসডিতে জিবিপিতে কনভার্ট করলে কত কি থাকে আজকে এই মুহূর্তের জন্য, সেটা কিন্তু আপডেটেডটা এখানে জানায় দিবে। যে মুহূর্তে যখন যে কারেন্সি আপডেট হবে, মানে আজকে ইউএসডির কত মূল্য আছে এই মুহূর্তে, আজকে ইউরোর কত মূল্য আছে এই মুহূর্তে, সেটা কিন্তু আপনি নগদের ডাটা নগদে পাবেন। কালকে ধরেন এখানে দেখে যেমন লেখা আছে ইউএসডিতে 75 পয়েন্ট, অর্থাৎ 750323 এরকম লেখা আছে, কালকে দেখবেন 760357, চেঞ্জ হতেই পারে, কিন্তু এটা আপডেটেডটা পাবেন। এটা এমন না যে একবার অ্যাড করছে তো করছে, মাঝে মাঝে আপডেট করে আর কোনো সময় করে না আপডেট, তা না, কিন্তু এ একেবারে কারেন্ট ডাটা। তার মানে ওই জিনিসটা ইন্টিগ্রেট করা আছে কুইকবুকসের সাথে, ওয়ার্ল্ড ওয়াইড কারেন্সির যে মানে মানে আপ ডাউন যে ব্যাপারটা, সেটা কিন্তু এর সাথে ইন্টিগ্রেট করা আছে। ওকে, এখন আমরা একটা অ্যাড করলাম ইউএসডি, এখন অ্যাড কারেন্সিতে যে আমরা চাচ্ছি আরো একটা অ্যাড করব। কিভাবে অ্যাড করব, আমরা এখানে চাচ্ছি ক্যাড অ্যাড করব, কানাডিয়ান ডলার। ওকে, সিএডি, সিএডি কানাডিয়ান ডলার। আপনার যা যা অ্যাড করবেন সেখান থেকে আপনি অ্যাড করবেন অ্যাড। আপনি যদি চান বিডিটি অ্যাড করবো করেন, এই যে বিডিটিতে যান, বিডিটি, এই যে বিডিটি বাংলাদেশি টাকা, ওকে, দিয়ে অ্যাড, ধরেন এটা করে দিলাম সাপোজ। এই দেখেন এই যে বিডিটিতে, মানে বিডিটিতে জিবিপি হিসাবে কত হচ্ছে তাই দেখেন, 0.006183, ঠিক আছে। এইভাবে কনভার্ট করলে সব কনভার্ট হবে জিবিপিতে, ঠিক আছে, হোম কারেন্সিতে। এখন
এই অল লিস্টে তো আমরা দেখলাম যে এই এই কারেন্সি গুলো আছে, তো আমাদের এখান থেকে ছিল জাস্ট কারেন্সি আমরা অ্যাড করবো। এবার আসেন মাল্টি কারেন্সিতে আমাদের ট্রানজাকশন করব। একটু আগে তো ইনভয়েস করছি ক্লাস এবং লোকেশন দিয়ে, এখন হবে কি ইনভয়েস উইথ ক্লাস অ্যান্ড লোকেশন উইথ মাল্টি কারেন্সি, তিনটা একসাথে হবে। ঠিক আছে, তার আগে আমার কি করতে হবে, মাল্টি কারেন্সি সেট আপ করার দরকার ছিল, করে নিয়েছি। এখন ইনভয়েস যদি মাল্টি কারেন্সিতে করতে চাই, আমার তো এই যে যে কাস্টমার যারা আছে, সেলসে যাব, কাস্টমারে যাব, দেখবেন প্রত্যেকের কারেন্সি কি আছে, জিবিপি। কারণ আমি সবাই যত কাস্টমার অ্যাড করছি তো পূর্বে সব কিন্তু জিবিপিতে, দেখেন এই যে কারেন্সি, কারেন্সি সবার জিবিপি। এতদিন কিন্তু কারেন্সি এখানে শো করে নাই, কিন্তু এখন কারেন্সি এনাবল, মাল্টি কারেন্সি এনাবল করছি, এই জন্য কারেন্সির ঘরে জিবিপি হয়ে গেছে। তার মানে আমি ইউকে, আমার প্রতিষ্ঠান ইউনাইটেড ফার্মাসিউটিক্যাল, সরি ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি, এটা ইউএস, ইউকে একটা প্রতিষ্ঠান। ইউকে যখন প্রতিষ্ঠান, আমি আমার দেশের ভিতরে যারা কাস্টমার আমার আছে তাদের সবাই সাথে আমি দেশের কারেন্সিতে বিজনেস করতেছি, হোম কারেন্সিতে, তার জন্য সবাই জিবিপি আছে। তার মানে কি, আমি যে মাল্টি কারেন্সিতে বিজনেস করব, এরকম কেউ তো আমার থাকতে হবে। এখন যেহেতু আমার এই ডাটাবেজে মাল্টি কারেন্সিতে বিজনেস করার মতো কেউ নাই, সবাই জিবিপিতে আছে, তাহলে আমার কি করতে হবে, মাল্টি কারেন্সিতে বা অন্য কারেন্সিতে, জিবিপি বাদে অন্য যে কোনো কারেন্সিতে আমার আগে কাস্টমার অ্যাড করতে হবে। তারপরে তো আমি তাদের সাথে ট্রানজাকশন করতে পারবো, তাই না? কিন্তু যদি অন্য কারেন্সির আমার কোনো কাস্টমার বা সাপ্লায়ার নাই থাকে, তাদের সাথে আমি কিভাবে ট্রানজাকশন করবো? তাহলে তো আমি করতে পারবো না। তাহলে আমার চলেন প্রথমে আমি এখানে নিউ কাস্টমারে যাব। আমরা মাল্টি কারেন্সি ওপেন করে কাস্টমারে চলে আসবো, এসে এ দেখেন এখানে আছে প্রথমেই কারেন্সি, এই যে প্রথমেই কারেন্সি আছে, ওকে। এখন কারেন্সির এখানে কি লেখা আছে দেখেন। ধরেন আমি যখনই প্রথমে এখানে নিউ কাস্টমারে আসবো, আমাকে একটা জিনিস এখানে নোটিশ করবে, কি নোটিশ করবে, এই যে কালো যে একটা লেখা, যে আফটার ইউ সেভ দিস কাস্টমার ইউ কান্ট চেঞ্জ দেয়ার কারেন্সি। ধরেন সব তথ্য দিলেন, দিয়ে যখন সেভ করলেন, আপনি ভবিষ্যতে এসে এই যে কারেন্সি, যে কাস্টমারের কারেন্সি যা তাই কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। তাহলে দেখেন কুইক বুকসে কোথায় কোথায় রেস্ট্রিক্টেড আছে সেই বিষয়গুলো একটু, সেই নিয়মগুলো আপনি যে মনে করলেন যে না আমি ক্লাস করার সময় চোখ বুঝেছিলাম, বা আমি ক্লাস করার সময় মানে অন্য জগতে ছিলাম, আমার তো মনে নাই, আমি তো ভুল করে পড়ছি, কি করবো? ব্যাপারটা কিন্তু এরকম হবে না। কোথায় কোথায় আপনার নজর দিতে হবে, কোথায় কোথায় অ্যানালাইসিস করতে হবে, সেটা একটু মনে রাখতে হবে যে কোথায় কোথায় রেস্ট্রিকশন আছে, ওকে। তার মানে এই যে যেমন হোম কারেন্সি, মাল্টি কারেন্সি যখন ওপেন করবেন তখন মাল্টি কারেন্সি সেট আপ করা হয়ে গেলে হোম কারেন্সি চেঞ্জ হবে না, ঠিক মাল্টি কারেন্সিও অফ হবে না। এই যে দুটো রেস্ট্রিকশন, ঠিক এখানে আরেকটা রেস্ট্রিকশন, যে কোনো কাস্টমার যদি আপনি একবার অ্যাড করেন এবং সেভ করে ফেলেন, আপনি ওই কাস্টমারের সব ডাটা আপনি এডিট করতে পারবেন, নাম যা অ্যাড করছেন সেই নাম চেঞ্জ করে দিয়ে অন্য অন্য কোনো নামও দিতে পারবেন। এতখানি চেঞ্জ করা সম্ভব, যে কাস্টমারের নাম ছিল এক, সম্পূর্ণ নাম চেঞ্জ, তাও পারবেন। কিন্তু কারেন্সি কখনো চেঞ্জ হবে না, ওকে। এই জন্য কারেন্সিটা এখানে করার সময়, কাস্টমারে কারেন্সি অ্যাড করার সময় একটু বুঝে শুনে করতে হবে। প্রথমে না, কারণ কি প্রথমে কিন্তু কারেন্সি ছিল না, আমরা যখন মাল্টি কারেন্সি ওপেন করছি তখন কারেন্সি চলে আসছে। এখন আমাদের জিবিপি তো আছে, জিবিপি হলে তো আমরা মাল্টি কারেন্সিতে বিজনেস করতে পারতেছি না, জিবিপি তো আছেই, ওটার তো আমাদের কাস্টমার আছে। এখন আমি জিবিপির জায়গায় যে কারেন্সিগুলো অ্যাড করছি, ধরেন এই যে বিডিটি অ্যাড করছি, সিএডি, ক্যাড, ইউরো, ইউএসডি, এইগুলো আমি যে আমার এনাবেল করছি যেগুলো, তার ভিতর থেকে আমি ধরেন একটা কাস্টমার অ্যাড করতেছি, ধরেন ইউএসডি তে, ইউনাইটেড স্টেটস ডলার, এটা আমি কারেন্সি অ্যাড করছি। কাস্টমারের ডিসপ্লে নেম বা ফার্স্ট নেম লাস্ট নেম দিব, এখানে ধরেন মিস্টার, ফার্স্ট নেম ভিকি, VICKY, মিস্টার ভিকি, ওকে। এখানে কাস্টমার ডিসপ্লে নেম দিয়ে দিলাম, ওনার ইমেল দিয়ে দিলাম VICKY5050@, আমরা র্যান্ডম একটা ইমেল এখানে ওনার ডাটাবেজে দিলাম, দিলাম। এখানে ফোন নাম্বার বা অন্য আর কিছু দিলাম না, জাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আমি দিলাম NY, এখানে জাস্ট, অন্য আরো অনেক কিছু দেওয়া যায়, আমি এখানে দিচ্ছি জাস্ট NY, ঠিক আছে। নিউ ইয়র্ক, এখানে সিটিতেও তাই দিয়ে দিলাম, বা NY, বা নিউ ইয়র্ক, আচ্ছা নিউ ইয়র্ক দিয়ে দিলাম। আমি এখানে সাংকেতিক কোনো একটা কিছু দিয়ে দিলাম। আচ্ছা, নিউ ইয়র্ক, সিটিও নিউ ইয়র্ক, আর প্রভিন্সও নিউ ইয়র্ক, ওকে। প্রভিন্স বলতে স্টেট ওদের, ওকে দিলাম। পোস্টাল কোড, এখন নিউ ইয়র্কের পোস্টাল কোড দিতে হবে, এই তো একটা ভেজাল, যাক কত, আমি গুগল সার্চ করে দিয়ে দেব, নিউ ইয়র্ক পোস্টাল কোড। আমি এখান থেকে যে কোনো একটা পোস্টাল কোড নিয়ে নিব, ওকে। আরে ক্লিক করে, আচ্ছা এটা এটাই নিচ্ছি, ওদের 5 সংখ্যায় হয়। আমি এখান থেকে
পোস্টাল কোড দিয়ে দিলাম, কান্ট্রি ইউএসএ, ইউএসএ। ওকে, এতটুকু দিয়ে আমি জাস্ট একটা কাস্টমার অ্যাড করলাম, কিন্তু মূল কথা কি আমার এই যে কারেন্সি। ঠিক আছে, রেডি টু সেন্ড ইনভয়েস, না এটা ক্লোজ করে দিই, দরকার নাই। এখন আমি আসবো কাস্টমারে, আসবো আগে কাস্টমার এসে আগে দেখবো যে সঠিকভাবে হয়েছে কিনা। এখানে কাস্টমারের লিস্টে চলে যাচ্ছি, মিস্টার ভিকি। এই যে মিস্টার ভিকি ইউএসডি, ঠিক আছে। আর কোনো কিছু দরকার নেই, এখানে কোম্পানি নেম কি, ফোন নাম্বার কি, এটা দরকার নেই, জাস্ট মিস্টার ভিকি। আমরা উদাহরণস্বরূপ ইউএসডি, ওকে। এখানে কারেন্সি দেখবো যে ইউএসডি হয়েছে কিনা। এখন চলেন আমরা একটা ইনভয়েস করি। কিভাবে? প্লাস নিউ আইকনে যাই, এখান থেকে আমি করতে পারবো যে ক্রিয়েট ইনভয়েস, ওনার নামের পাশ থেকে এই যে ক্রিয়েট ইনভয়েস করতে পারবো। তো আমি এখান থেকে দেখি, প্লাস নিউ আইকনে যে ইনভয়েসে যাব, ইনভয়েসে যে এখন দেখেন নতুন একটা বিষয়, যে বলছিল না যে নতুন নতুন বিভিন্ন ফিচার অ্যাড হবে। এখন দেখেন এক ইউএসডি থেকে জিবিপি তে কনভার্ট করলে কি কি চলে আসে, মানে মানে কত আহ, এক ইউএসডি থেকে যদি এক ইউএসডি কে জিবিপি তে কনভার্ট করা হয়, তাহলে আমরা কত টাকা পাচ্ছি সেটা এখানে চলে আসবে। তো চলেন কাস্টমারে যাব। কাস্টমারে যে এখন কিন্তু আসে নাই, দেখেন এই যে সিলেক্ট এ কাস্টমার, আমি একটু দেখাই দিই, এই সিলেক্ট এ কাস্টমার এই নামটা এখানে আছে। একটু পরে দেখবেন যখনই আমি অন্য কারেন্সির কোনো কাস্টমার চুজ করব, তখন এই যে কিছু কেবল নিচেই এই জায়গাটায়, আমি একটু দেখাই কোন জায়গাটায়, এই জায়গাটা দেখবেন কারেন্সির একটা কলাম চলে আসবে এইখানে, এইখানে কাস্টমারের নিচে, এখানে কনভার্ট হয়ে যে এক ইউএসডি ইকুয়াল টু কত জিবিপি, এটা কিন্তু এখানে চলে আসবে একদম কারেন্ট রেট, আজকের ডেটে, এই মুহূর্তের ডেটে ইউএসডির, মানে এক ইউএসডি সমান জিবিপিতে কত, এই মুহূর্তের যে মানে কি বলে এক্সচেঞ্জ রেটটা চলে আসবে। ওকে, তো চলেন আমরা একটু দেখি। এখনো কিন্তু আসে নাই, তাহলে আমরা কি করবো, এখানে ক্লিক করবো, ক্লিক করে আমরা মিস্টার ভিকি কে চুজ করলাম। এবার দেখেন এই যে এক ইউএসডি সমান এত জিবিপি, ওকে, যে 0.747286 এই জিবিপি। এই যে ফিচারটা বলছিল না কুইক বুকস এর, ওই যে মাল্টি কারেন্সি সেট আপ করতে গেলে যে সাম অ্যাডিশনাল ফিচার অ্যাড হবে, কিছু অ্যাডিশনাল ফিচার আসবে, এই যে এই একটা ফিচার। আর লোকেশন ক্লাসটা কিন্তু আছেই। এখন থেকে আমাদের সব ইনভয়েস বা যাবতীয়, শুধু ইনভয়েস না, সেলস অপশন বলেন, পার্চেস অপশন বলেন, যত যা কিছু আমাদের আছে সব কিন্তু লোকেশন এবং ক্লাস এনাবেল থাকবে, আমরা শুধু চুজ করে যাব। তাহলে দেখেন মিস্টার ভিকি কে চুজ করেছি, ওনার এই যে ইউএসডি, এইখান থেকে যখন আমরা কাস্টমার চুজ করবো, কে জিবিপি তে, কে ইউএসডি তে, বা কে অন্য কোনো কারেন্সিতে, সব কিন্তু এখান থেকে দেখা যাবে। তাহলে মিস্টার ভিকি কে এখানে চুজ করছি, উনি ইউএসডি তে। আর ওনার আজকে ওনার সাথে যদি কোনো ইনভয়েস করা হয় এক ইউএসডি তে, আমি কত জিবিপি পাবো তাও কিন্তু কনভার্ট হয়ে গেছে। তা ধরেন আমরা আজকে হচ্ছে 25 তারিখ, আমরা এপ্রিলের 1 তারিখে ডেটে আমরা ইনভয়েসটা করতেছি। 1 তারিখে দেখেন এখানে কিন্তু চেঞ্জ আছে, যে এপ্রিলের 1 তারিখে আমি যদি ইনভয়েস করি সেই ডেটে আমি, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে 77 পয়েন্ট কত, ওই সময় এই রেট ছিল। যদি আজকে ডেটে করি দেখেন এই যে 75 পয়েন্ট এত। তার মানে কি এটা চেঞ্জ হচ্ছে, তার মানে ব্যবসা প্রতিষ্ঠানে, আন্তর্জাতিক ব্যবসা পরিমণ্ডলে যদি আপনি তাকান, এখানে এক্সচেঞ্জ গেইন আর এক্সচেঞ্জ লস নামে একটা ব্যাপার আছে। বা অ্যাকাউন্টিং এ যারা বিবিএ এমবিএ করছেন বা অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করছেন, তাদের জীবদ্দশায় এক্সচেঞ্জ গেইন এক্সচেঞ্জ লস অনেকে শুনেছেন বা অনেকে শোনেন নাই। ঠিক আছে, এটার কিন্তু একটা টার্ম আছে। তা বাংলাদেশে তথাকথিত অনেক প্রতিষ্ঠান এই কোর্সটা করায়, ক্লাউড অ্যাকাউন্টিং। তা এক্সচেঞ্জ গেইন আর লস এই ব্যাপারটা অনেকে হাইড করে যায় বা দেখায় না। ঠিক আছে, এখানে কিন্তু অনেকটা ইম্প্যাক্ট পড়বে আপনার মার্কেট প্লেসে, বাস্তব সময় যখন আপনি কাজ করতে যাবেন। এক্সচেঞ্জ গেইন আর লস এটা যদি আপনার নলেজে নাই থাকে, আপনি হাবুডুবু খাবেন। ঠিক আছে, এক্সচেঞ্জ গেইন আর লসে কিভাবে ইম্প্যাক্ট ফেলে একটা ট্রানজাকশন, এবং এক্সচেঞ্জ গেইন আর লস প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কোথায় থাকে, বা কিভাবে কি, বা এটা রিপোর্ট কিভাবে বের করতে হয়, আমরা ডিটেলসে জানবো। তো চলেন আমরা মিস্টার ভিকিকে আমরা নিলাম, এবং 1 তারিখে, আজকের ডেটে না, 1 তারিখে আমরা দিব। 1 তারিখে এবং কত পাতাম 1 তারিখে, 77 সেন্ট করে ধরেন সাপোজ। ঠিক আছে, এটা আমরা পাইতাম যদি 1 তারিখে আমরা টাকাটা রিসিভ করতাম। তাই ইনভয়েস যে ডেটে আমি করছি সেই ডেটে আমি টাকাটা রিসিভ করতেছি না, স্বাভাবিক। কিন্তু ইনভয়েস ডেটটা আমার এখানে ম্যান্ডেটরি, আগে আমরা একটু ইনভয়েসটা করি তারপরে আমরা বুঝবো। ইনভয়েস দিলাম, এবার লোকেশন কি করব, ধরেন ইউএসএ আছে এই জন্য ইউএসএ দিলাম। যদি মনে হতো এটা ইউএসএ না এটা কানাডা হতো, তাহলে অ্যাড নিউতে যে কানাডা অ্যাড করতাম। লোকেশনের কাজটা এতটুকু দিলাম। তারপরে এখানে ইনভয়েস ডেটটা জরুরি। এবার আসি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, র্যান্ডমলি যে কোনো প্রোডাক্ট দিয়ে আমি একটু ইনভয়েস করে দেখাবো। ধরেন 3 মিটার ইলাস্টিক ব্যান্ড দিলাম, কোয়ান্টিটি 12, ট্যাক্স 10%। ক্লাস কি হবে, ক্লাস যেহেতু ওইটা নাই, তাহলে এখন আমার নতুন নতুন যে প্রোডাক্ট বা সার্ভিস আমি অ্যাড করি না কেন, ক্লাস অ্যাড করে দিতে হবে। তাহলে আমি এটা কপি করে, এটা পুরোটা কপি হয়ে যায় কিন্তু, ঠিক আছে, একটু টান দিয়ে এই দিক দিয়ে কপি করবেন, এই যে কপি, কপি করে এইখানে ক্লাসে এসে পেস্ট করলাম, পেস্ট করে অ্যাড অ্যাড ইনভেন্টরি, এটা এটা চলে আসলো। ঠিক আছে, আচ্ছা ইনভেন্টরি সহ নামটা চলে আসছে, ইনভেন্টরি সহ নামটা আনা যাবে না। আমি এই ডেসক্রিপশন আনতে পারি, কিন্তু তারপর আমি যদি এইখান থেকে আনি দেখি, এই পর্যন্ত কপি করে
কপি, ওকে। এবার ঠিক আছে। এবার যদি আমি এখানে পেস্ট করি, দেখেন এইটুকু থ্রি ইলাস্টিক ব্যান্ড, এখানে অ্যাড 3 মিটার ইলাস্টিক ব্যান্ড এখানে ক্লিক করে দিব। নেম এখানে ফিল আপ অটো হয়ে গেল, সেভ। তাহলে আমার এখানে এসে ক্লাসে এসে ওইটার উপর একটা ক্লিক করে গেলাম, ওকে, ক্লাস অ্যাড হয়ে গেছে। আবার এখান থেকে আরেকটা যাব, এখানে যে র্যান্ডামলি ধরেন ব্লাড ব্যাগ কালেকশন সেট, এটা নিলাম, নিয়ে এখানে কোয়ান্টিটি 10, ট্যাক্স 15%, ওকে। এবার এখান থেকে এটাও কপি করে নিয়ে আসবো, কপি করে নিয়ে এসে কপি, এখানে এসে পেস্ট করব, পেস্ট করে অ্যাডে ক্লিক করে দিব, ক্লাসও অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে এসে এটা ক্লিক করে সেট আপ করে যাবে। এরপরে ধরেন আরো একটা নিলাম, র্যান্ডামলি দুই একটা নিব, দিয়ে যাতে আমাদের বোঝার ব্যাপার থাকে, এই যে অ্যানাস্থেসিয়া মেশিন, এটা আমরা কপি করব, অ্যানাস্থেসিয়া মেশিন কপি করে এখানে 6 পিস এখানে দিব, ট্যাক্স 10%, এখানে অ্যানাস্থেসিয়া মেশিনটা পেস্ট করে দিব, দিয়ে অ্যাডে ক্লিক করব, সেভ, ওকে। তিনটা প্রোডাক্ট দিয়ে আমরা একটু দেখলাম, ডেট দেখলাম 4/1/25, অর্থাৎ এপ্রিলের 1 তারিখ দিয়ে। এবার আমাদের এখানে আর কোনো কিছু নাই। এখন চেঞ্জটা দেখেন কোথায় দেখাচ্ছি, এইখানে দেখেন দুটো জিনিস, এখানে দুটো ব্যাপার দেখেন। একটা হচ্ছে আমাদের উনি পরিশোধ করবে কিসে, উনি যেহেতু আমাদের কাস্টমার, ওনার সাথে আমার ইউএসডি তে বিজনেস, উনি ওনার কারেন্সি ইউএসডি, ওই ইউএসডি তে আমাকে পেমেন্ট করবে। কিন্তু দেখেন ইউএসডি তে যদি আজকের ডেটে 1 তারিখে, এপ্রিলের 1 তারিখে আমি যদি যে ডেটে ইনভয়েস করছি ওই ডেটে যদি আমি টাকাটা তার কাছ থেকে নেই বা উনি যদি আমাকে পেমেন্ট করে, তাহলে আমি কত পাইতাম, ইউএসডি তে কত পাইতাম, 3,245, 47.53, ওকে, এই টাকাটা আমি পাইতাম। জিবিপিতে মানে ইউএসডি কিন্তু সেম থাকবে, অর্থাৎ যার সাথে বিজনেস করতেছেন মাল্টি কারেন্সিতে, সে আপনাকে যে কারেন্সিতে আপনাকে পে করছে সেই কারেন্সি সেম থাকবে, কিন্তু চেঞ্জ হবে কি জিবিপি, এটা জিবিপি বাড়তেও পারে কমতেও পারে, ঠিক আছে। সে কিন্তু 3,247.53 এর বেশি আপনাকে পে করবে না, তার ইনভয়েস অনুযায়ী এই টাকাই আসছে, সেই ইউএসডি তে এই সেম ইউএসডি পে করবে। কিন্তু তফাৎ হবে কি, ইউএসডির আপ অ্যান্ড ডাউনের কারণে আপনি ধরেন আজকের ডেটে যদি, আজকে যে ডেটে ইনভয়েস করতেছেন এই ডেটে যদি আপনি টাকাটা পাইতেন, সে যদি আপনাকে পে করতো বা নগদে বিক্রি করতেন, তাহলে আপনি কত কত পাইতেন জিবিপিতে, এই 3,247.53 এই ইউএসডি কে কনভার্ট হয়ে জিবিপিতে পাইতেন 2,513.50, এই জিবিপি পাইতেন। এই জন্য আমরা এটা একটু নজর দিয়ে দেখলাম, পরে দেখবেন সেই ইউএসডি সেম থাকবে। ধরেন আমি আজকের ডেটে, অর্থাৎ যে ডেটে আমি ইনভেস্ট করতেছি সেই ডেটে আমি ইনভেস্ট রেকর্ড করব, রেকর্ড করে তার 15 দিন পরে বা তার 18 দিন পরে বা তার 1 মাস পরে আমি যখন এইটা সেলস রিসিভ করবো, অর্থাৎ এটা রিসিভ পেমেন্ট করবো, সরি সেলস রিসিভ না, রিসিভ পেমেন্ট, অর্থাৎ আমি যখন এই টাকাটা আমি তার কাছ থেকে নিব, এই ইনভয়েসের টাকাটা, তখন দেখবেন চেঞ্জ আসবে। চেঞ্জ আসবে কোথায়, জিবিপিতে। একদম সেম টু সেম কখনো থাকবে না, এই জিবিপিতে তখন চেঞ্জ হয়। ভাই জিবিপি আমি 2513.50, এখানে যে জিবিপি আছে, হয় আমি এই জিবিপি থেকে কম পাবো বা এর থেকে বেশি পাবো, অর্থাৎ ডলার আপ অ্যান্ড ডাউন করার কারণে, ওকে। তা আমি যেটাই আমি কম পাই বা বেশি পাই ওইটাই হবে এক্সচেঞ্জ গেইন অর লস। আমি যদি আজকে যে জিবিপি আছে 2513.50 এই জিবিপি থেকে বেশি পাই, 1 পয়সাও 1 সেন্টও যদি বেশি পাই, তাহলে আমার এক্সচেঞ্জ গেইন হবে। আর যদি আমি 2513.50 এর থেকে 1-2 জিবি, সরি 1-2 সেন্ট কমও পাই, তাহলে আমার এক্সচেঞ্জ লস হবে। অর্থাৎ একটা কারেন্সি থেকে আর একটা কারেন্সিতে, এই ইউএসডি একটা কারেন্সি, ইউএসডি থেকে জিবিপিতে যখন এক্সচেঞ্জ করে আমি টাকাটা রিসিভ করতেছি, ওই এক্সচেঞ্জ করার কারণে আমার লাভ হচ্ছে বা লস হচ্ছে, এটাকে বলে এক্সচেঞ্জ গেইন অর লস। এখন এই এক্সচেঞ্জ গেইন আর লস আমরা ইম্প্যাক্টটা দেখার জন্য এই দিকে একটু মনোযোগ রাখলাম বা এখানে একটু ব্যাখ্যা করলাম। তা চলেন আমরা এবার সেট আপ করবো, এটা আমরা ডাউনলোড করে রাখবো, এই ইনভয়েসটা ডাউনলোড করে রাখবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বা আমরা একটা কাজ করতে পারি, এই যে ইউএসডি এবং জিবিপি এই এতটুকু অপশন আমি একটা নোটপ্যাডে ডাউনলোড করার দরকার নেই, আমি একটা নোটপ্যাডে রাখি। এখানে দেখেন এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করতেছি, কপি করে আমি বাইরে একটা নোটপ্যাডে, এখানে ধরেন একটা র্যান্ডম একটা নোটপ্যাড আমি ক্রিয়েট করতেছি, ক্রিয়েট করে আমি এটা একটু রাখ, তাহলে আমরা বুঝতে পারবো সহজে। এটা একটু বড় করে রাখি, এই ধরেন আমাদের এইটা আমরা আজকের ডেটে যদি আমরা নগদে রিসিভ করতাম, তাহলে আমরা এইটা পেতাম। চলেন আমরা এখানে যখন আসছি, এখানে এসে সবকিছু আমাদের ঠিকঠাক হয়ে গেছে। ডেট কত, এপ্রিলের 1 তারিখ, এটা দেখেন। এবং এই ডেটে কত ছিল এটাও একটু কপি করে রাখি, যে 1 ইউএসডি সমান কত ছিল, এটা একটু, মানে 1 ইউএসডি সমান ছিল এই ডেটে জিবিপিতে এত, ওকে, এটা ছিল জিবিপি। আমি দিয়ে দিই জিবিপি, ঠিক আছে, ইউএসডি টু জিবিপি দিয়ে দিই, ইউএসডি টু জিবিপি, জিবিপি, এটা ছিল ওই ডেটের কনভার্ট রেট, ওকে, ওই ডেটের কনভার্ট রেট, ওকে, এক্সচেঞ্জ রেট দিলাম।
দিয়ে এতটুকু সেভ করে রাখলাম নোটপ্যাডে। এবার আমি এখানে সেভ অ্যান্ড ক্লোজ করতেছি, সেভ অ্যান্ড ক্লোজ। ওকে, আমি বাকিতে বিক্রি করে দিলাম। ইনভয়েস 1011। ওকে, তাহলে কত ডেটে? আমি এপ্রিলের 1 তারিখে আমি ইনভয়েসটা করলাম। এখন আমি যাই অল সেলসে যাই। অল সেলসে গেলে এখন আমি দেখবো যে ওই যে যে 1011 নাম্বার ইনভয়েস, আমি এখানে অলরেডি দেওয়া এই যে 1011 মিস্টার ভিকি, এইটার আমি রিসিভ পেমেন্ট করব। ধরেন ডিউ ইন 6 দিন, অর্থাৎ এখানে 6 দিন মানে কি, এই 30 দিন ওনাকে দেওয়া হয়েছিল, নেট 30 ডেজ টার্ম নাই। তা 1 তারিখ, এপ্রিলের 1 তারিখ মানে আজকে হচ্ছে 25 তারিখ, তাহলে এইটা ডিউ ছিল 6 দিন, তার মানে উনি 6 দিন থাকতে থাকতে আজকে আমাকে পে করতেছে। তা চলেন আজকে আমি রিসিভ পেমেন্ট করবো, যে মিস্টার ভিকির কাছে আমরা বিক্রি করছিলাম 3247.53, এটা হচ্ছে ভ্যাট সহ এই এত ইউএসডিতে আমরা বিক্রি করছিলাম। আজকে আমরা রিসিভ পেমেন্ট করবো। আজকে উনি আমাদের টাকা পরিশোধ করছে বা করতেছে, সেজন্য রিসিভ পেমেন্ট করবো। তা চলেন রিসিভ পেমেন্টে যাই। রিসিভ পেমেন্টে যখন যাচ্ছি, এখন দেখেন যে ডেটটা দিব আজকের ডেট। ধরেন আমি আজকে এটাকে, দেখেন এই যে প্রথমে যখন ওপেন করলাম তখন কিন্তু যা আছে সেটাও আমরা কিন্তু আগের ডেটে দেখি। এখানে কপি করে নিয়ে আসেন। কপি করে নিয়ে আসলে যখন ওপেন করতেছি দেখেন এই সেম, এর পাশে একটু বসাই দেন। ওই দেখেন যে 773973, এখানেও 773973, এটা তো কেবল ওপেন করলাম, আগের যে ডেট অনুযায়ী যে ইনভয়েসটা সেভ ছিল সেই কারেন্সি বা সেই রেটটাই আছে। কিন্তু আমরা কি করব? আমরা কি ওই ডেট দিব না, আমরা যে ডেটে অ্যাকসেপ্ট করছি সেই ডেট দিব। এখানে দেখেন ইউএসডি ঠিক আছে। এবার আসি আমরা ডেটটা দিব। প্রথমে পেমেন্ট ডেট কত তারিখ? পেমেন্ট ধরেন আজকের ডেটে 25 তারিখ, আজকের ডেটে আমি পেমেন্ট নিচ্ছি। এবং এখানে পেমেন্ট মেথড কি হবে? ধরেন আমি নিচ্ছি চেকে। চেক নাম্বার ধরেন র্যান্ডমলি যদি আমার চেক নাম্বার থাকে আমি চেক নাম্বার দিয়ে দিব, যদি কাস্টমার আমার বায়ার যদি আমাকে চেক নাম্বার দেয় আমি দিয়ে দিব, ধরেন এরকম একটা উদাহরণস্বরূপ। এবার ডিপোজিট টু, কোথায় ডিপোজিট হচ্ছে? ধরেন আমি ব্যাংক অফ ইংল্যান্ডে, ঠিক আছে, এইটা দিলাম। দেওয়ার পরে এখন আমার দুটো জিনিস আনতে হবে, এই যে এক্সচেঞ্জ রেটটা ওইটা একটু কাছাকাছি আনি। ওকে, এটা একটু কাছাকাছি আনি। এটা একটু কাছাকাছি এনে আমি একটু দেখাই। এটা একটু নিচের দিকে আনি, ওইখানে মাঝখানে একটা বসাবো। ওকে, এবার দেখেন তফাৎটা দেখেন যে এই ইউএসডি তে, ইউএসডি টু জিবিপি তে আমি যেদিন 1 তারিখে, এপ্রিলের 1 তারিখে যখন আমি ইনভয়েস করছিলাম, তখন আমি পাইতাম, তখন যদি টাকা রিসিভ করতাম 77.3973, ঠিক আছে, এই এত আমি পাইতাম। আর আজকে 25 তারিখ এসে আমি যখন ইনভয়েস, সরি এই রিসিভ পেমেন্ট করছি, এখন কিন্তু আরো কম পাচ্ছি। খেয়াল করেন, আরো কম পাচ্ছি, তার মানে কি আমার এখানে এক্সচেঞ্জ লস হচ্ছে। তার মানে আমি এখানে যদি পাইতাম কত, 2500 এত, এবার দেখবেন আরো কম পাবো টোটালে দেখবেন। তাহলে আমি ডেট দিয়েছি, এইটা কনভার্ট হয়ে এই টাকাটা 1 ইউএসডি সমান এত জিবিপি কনভার্ট হয়ে এই টাকার সাথে এখানে চলে আসবে। তাহলে আমরা এখান থেকে একটু কপি করে নিই, আর কোনো কিছু নাই কিন্তু। চেক দিয়েছি, পেমেন্ট মেথড, ডেট দিয়েছি আজকের ডেট, রেফারেন্স চেক নাম্বার দিয়েছি, ডিপোজিট টু কোথায় তাই দিয়েছি। দেওয়ার পরে এখন আমার অ্যামাউন্টটা এখানে চলে আসছে। আমি শুধু এখান থেকে নিব কি, টোটাল ইউএসডি টোটাল জিবিপি, এই দুটো একটু কপি করে নিব। হ্যাঁ, কপি করে নিব। কোথায় নিব? এইখানে, সরি, এখান থেকে একটু, হ্যাঁ এইটা টোটাল জিবিপি, এই। এবার দেখেন একটু তফাৎটা দেখেন যে এখানে টোটাল ইউএসডি কত ছিল। টোটাল ইউএসডি দিকে একটু চোখ দেন। টোটাল ইউএসডি ছিল 3247.53। আজকে 25 তারিখে এসে সেই ইউএসডি কি চেঞ্জ আছে কি না? চেঞ্জ নাই। কারণ কি এটা চেঞ্জ হবে না? কারণ আপনি যে কাস্টমারের সাথে বিজনেস করছিলেন, ওই কাস্টমার তো বলছিল বা বলছিল না, তার সাথে যে আমি যে প্রোডাক্ট সেল করছি বাকিতে, সেই প্রোডাক্টের দাম ইউএসডিতে, অর্থাৎ তার কারেন্সিতে, সেই কাস্টমারের কারেন্সিতে এই টাকাই ছিল। এই জন্য ওই ফিগারটা চেঞ্জ থাকবে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে এইখানে, যে ওই ডেটে যদি আমি টাকাগুলো নিতাম তাহলে আমি জিবিপিতে, অর্থাৎ এপ্রিলের 1 তারিখে যদি আমি টাকাগুলো নিতাম তাহলে জিবিপিতে আমি পাইতাম কত? এই যে 3247.53, এই ইউএসডিতে কনভার্ট হইলে 1 তারিখে আমি টাকা পাইতাম জিবিপিতে 2513.50 টাকা। এখন এই 25 তারিখে এসে আমি যখন রিসিভ পেমেন্ট করতেছি, যে আমার কাস্টমার আমাকে পে করলো, তখন আমি জিবিপিতে পেমেন্ট পাচ্ছি কত? 2436.70 টাকা। এই ব্যাপারটা কি? কোথাও 2513, 2513.5 বা 2513.50 পাইতাম, এখন পাচ্ছি 2436.70 বা 70 সেন্ট। এখানে কি হচ্ছে? 2513 জায়গা 2436, নিঃসন্দেহে আমার কম পাচ্ছি, তাই না? এটা কি? এটার নাম কি? এই টার্মটা কি? এই টার্মিনোলজিটা কি কি বলা হয়? এই টার্মিনোলজিটা হচ্ছে এক্সচেঞ্জ লস। যদি আমি এই জিবিপিতে 2513 জায়গায় 2514 পাইতাম, তাহলে এটা এক্সচেঞ্জ গেইন হতো, অর্থাৎ আমার লাভ হতো। ইউএসডি কিন্তু সেমই আছে, তফাৎ কোথায়? জিবিপিতে। এখন এই যে
আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যবসা করতে গেলে এই এক্সচেঞ্জ গেইন এক্সচেঞ্জ লস দুটো মেনে নিয়েই ক্লায়েন্টরা ব্যবসা করে। আপনি যে ক্লায়েন্টের সাথে কাজ করবেন, কুইক বুকসের, আপনি ফাইবারে কাজ করেন, আপওয়ার্কে কাজ করেন, যদি ওই ক্লায়েন্টের বিভিন্ন দেশে কাস্টমার থাকে, তখন আপনি এক্সচেঞ্জ গেইন আর লস এই কাজটা সামনে পেতে পারেন। ঠিক আছে? কিন্তু যদি আপনার এক্সচেঞ্জ গেইন আর এক্সচেঞ্জ লস ঠিক মতো কনসেপ্ট ক্লিয়ার না হয়, বা এটা কেমনে আপ ডাউন হয় এটা যদি আপনি বুঝতে সমস্যা হয়, তাহলে কিন্তু আপনার গোড়ায় গলদ থেকে যায়। কাজেই এক্সচেঞ্জ গেইন এক্সচেঞ্জ লস যখন আপনি প্রকৃত অর্থে মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, তখন আপনার হিউজ লাগবে, হিউজ লাগবে। কারণ আপনার তো সব, মানে বাংলাদেশে তো আপনি এগুলো কাজ করবেন, আপনি তো বাইরের দেশে বেশিরভাগ কাজ করবেন। তা সেক্ষেত্রে এই বাইরের দেশে আহ, বিশেষ করে ড্রপ শিপিং বিজনেস বা ইন্টারন্যাশনাল বিজনেস সেগমেন্টে যখন কাজ করবেন বিভিন্ন মানে ভ্যারাইটিস বিজনেসের সাথে, সেক্ষেত্রে এইগুলো আপনি পাবেন এক্সচেঞ্জ গেইন আর লস। ওকে, তা চলেন আমরা যেহেতু বুঝলাম যে আমরা কম পাচ্ছি, কত কম পাচ্ছি, আমাদের ক্যালকুলেটর মানে ক্যালকুলেট করার দরকার নাই, এটা আমাদের অটোমেটিক্যালি প্রফিট এন্ড লসে ক্যালকুলেট হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে? তা আমরা এই ডেটে 25 তারিখের ডেট দিয়ে আমরা কি করব, যে 1 তারিখে আমাদের ইনভয়েসটা করা ছিল, 25 তারিখে আমি পেমেন্ট রিসিভ পেমেন্ট করলাম, করে আমি সেভেন ক্লোজ, অন্য সব ইনফরমেশন দেওয়া ক্লিয়ার। এই যে আমি রিসিভ করলাম, এবার দেখেন এই যে যে ইউএসডি যে পেমেন্টটা, এই যে যেটা ডিউ ছিল, এটা কিন্তু আমার ওই এই যে ভিকি, এটা পেইড পেইড হয়ে গেছে। এখন আমি যে এই যে এক্সচেঞ্জ গেইন এক্সচেঞ্জ লস বলে এতক্ষণ গলা ফাটালাম, এটার ইম্প্যাক্টটা কি, আমার বুঝবো কিভাবে? মাল্টি কারেন্সিতে তো আমরা ইনভয়েস করলাম, এখন বুঝবো কিভাবে যে আমার এক্সচেঞ্জ গেইন আর লস করা হয়েছে? রিপোর্টে যাব, রিপোর্টে যে প্রফিট অ্যান্ড লসে যাব, প্রফিট অ্যান্ড লস। এই যে এখানে শর্ট আকারে থাকে তিনটা, এখানে দেখেন ডিফল্টে সবার রিপোর্ট সেন্টারে এই তিনটা শর্ট আকারে, মানে এখানে স্টার মার্ক করে রাখে কুইক বুকস। ঠিক আছে? আপনি যদি চান যে না স্টার মার্ক করা নেই, আপনি এখান থেকে যে কোনোটা স্টার মার্ক করে উপরে শো করাতে পারেন। ওকে, তা প্রফিট অ্যান্ড লস আমরা এখানে লিখতেও পারি, এখানে লিখলেও তাই। তো আমি ধরেন এখানে প্রফিট অ্যান্ড লসে ক্লিক করে গেলাম, আপনি যদি চান যে ওখানে লিখে যাবেন যাইতে পারেন। এখন প্রফিট অ্যান্ড লসে যখন ক্লিক করলাম, এখানে আমি কি করবো, প্রথমে এসে অল ডেট দিব, অল ডেট। আচ্ছা, এখানে দিস ইয়ার টু ডেট দিয়ে অল ডেট, অল ডেট দিয়ে রান রিপোর্ট। দেখেন এই যে এক্সপেন্সের কলামে এটা আসে কোথায়, এক্সপেন্সের কলামে দুটো কলাম আসছে, আনরিয়েলাইজড গেইন আর লস। এটা কিন্তু এক্সপেন্সের ক্ষেত্রে না, ওটা আবার আলাদা জিনিস, ওটারও আমাদের কাজ আছে। কিন্তু আনরিয়েলাইজড গেইন আর লস সেটা আলাদা। কিন্তু এক্সচেঞ্জ গেইন আর লস যেটা আমরা একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সিতে যখন এক্সচেঞ্জ করব, আমাদের মানে ইনকাম বলেন বা আমাদের যা কিছু বলেন, মানে পেমেন্ট, এইগুলো যখন আমরা একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সিতে এক্সচেঞ্জ করে আমরা নিব বা দিব, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ গেইন আর লস এখানে আসবে। এখন এখানে একটা ব্যাপার দেখেন, আমাদের হয়েছে কি, লস হয়েছে না? আমি পাইতাম যেখানে 2500 সামথিং পাউন্ড জিবিপি, সেখানে পেয়েছি 2400 সামথিং। তাহলে 2500 থেকে 2400 কম পেয়েছি, প্রায় 100-র কাছাকাছি আমি কম পেয়েছি। তাহলে হবে কি, হিসাবে এখানে মাইনাস ফিগার হওয়ার কথা না, যে এক্সচেঞ্জ লস। তাহলে এক্সচেঞ্জ গেইন ধরেন প্লাস জিনিসটা আমরা বুঝলাম, কিন্তু এক্সচেঞ্জ লসটা কি, এক্সচেঞ্জ লস আমার মাইনাস ফিগার। কিন্তু এখানে এটা প্লাস চিহ্ন কেন, এখন অর্থাৎ এখানে মাইনাস নেই কেন, চিহ্ন এখানে মাইনাস নাই কেন? কারণ এইটা এই প্রফিট অ্যান্ড লস, এই যে অ্যাকাউন্ট, এটা কি অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস। এইখানে প্রফিট অ্যান্ড লস আমি রিপোর্ট দেখতেছি, প্রফিট অ্যান্ড লসে এক্সপেন্স এর কলামে, এক্সপেন্স এক্সচেঞ্জ বলি না কিন্তু, এখানে লেখা আছে এক্সচেঞ্জ আর এটা আছে এক্সপেন্স, টোটাল এক্সপেন্সেস। তো এক্সপেন্সেস এর কলামে প্লাস ফিগার থাকা মানে এটা আমার মাইনাস ফিগার বা এটা আমার লস। এটা যদি কেউ মানে ভুলে যেয়ে থাকেন বা যদি না জেনে থাকেন, বলে দিচ্ছি, অনেকেই জানেন, যারা অ্যাকাউন্টিং জানেন, অ্যাকাউন্টিং নলেজ ভালো আছে তারা এটা জানেন, কিন্তু যাদের না জানা আছে তারপরেও বলে দিচ্ছি, যে টোটাল এক্সপেন্সেস এখানে এসে যখন আপনি দেখবেন যে এক্সচেঞ্জ গেইন আর লসের ইম্প্যাক্টটা কি, আপনি চলে আসবেন প্রফিট অ্যান্ড লসের টোটাল এক্সপেন্সেস। এখানে এসে এক্সচেঞ্জ গেইন আর লসে যদি দেখেন এখানে প্লাস ফিগার, অর্থাৎ কিছু নেই মানে প্লাস, আমরা জানি। তো এখানে যদি প্লাস ফিগার থাকে, আপনারা ধরে নেবেন এটা এক্সচেঞ্জ লস। আর যদি এখানে 76.80, এখানে আগে মাইনাস থাকতো, -76.80 থাকতো, তাহলে আমরা এটা বুঝলাম এক্সচেঞ্জ গেইন, অর্থাৎ এটা মাইনাস ফিগার, তার মানে এক্সপেন্সের ঘরে মাইনাস ফিগার মানে এটা এক্সচেঞ্জ গেইন, অর্থাৎ অর্জন করা, এটা লাভ। আর এক্সচেঞ্জের কলামে বা এই সেই এক্সপেন্সের কলামে এক্সচেঞ্জ গেইন আর লসের এখানে প্লাস ফিগার মানে এটা আমার লস, মানে বিপরীত। টোটাল এক্সপেন্সেস এখানে আসবেন, এখানে যদি এক্সচেঞ্জ গেইন আর লসের এই টাকার ফিগারটা দেখেন প্লাস ফিগার, মানে কিছু নেই মানে প্লাস, তাহলে বুঝবেন এটা এক্সচেঞ্জ লস, এক্সচেঞ্জ করার কারণে এক কারেন্সি থেকে আরেক কারেন্সিতে এক্সচেঞ্জ করার কারণে এটা আমার লস হয়েছে, এজন্য প্লাস ফিগার। কিন্তু যদি এখানে মাইনাস ফিগার থাকতো তাহলে আমি বুঝলাম টোটাল এক্সপেন্সেস, এখানে এসে এক্সচেঞ্জ গেইন আর লসের এখানে মাইনাস ফিগার মানে এটা আমার এক্সচেঞ্জ গেইন হয়েছে, এটা আমরা বুঝতাম। ওকে,
তো এখন যেহেতু প্লাস ফিগার আছে, এটা আমার ধরে নিতে হবে এক্সচেঞ্জ গেইন না, এটা এক্সচেঞ্জ লস। তো এটা এক্সচেঞ্জ গেইন এর লস, এটা হিসাব করে ধরেই বায়াররা কাজ করে। বা আপনি যে বায়ারদের সাথে কুইক বুকসের কাজ করবেন, যাদের কুইক বুকসের সার্ভিস দিবেন, তাদের ক্ষেত্রে এক্সচেঞ্জ গেইন আর লস এটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। এখানে যে তার $10,000 লস হইলেও করার কিছু নাই, কখনো লাভ হবে কখনো লস হবে, এটা ধরে নিয়ে এই সময় বিজনেস করে মাল্টি কারেন্সিতে। ওকে, তা এই ছিল একটা মানে মানে বিশেষ জোরদার আরোপ করার ব্যাপার। আর আরেকটু দেখাই যে মাল্টি কারেন্সিতে যদি আপনার বিজনেস করেন, এটা তো এক্সচেঞ্জ গেইন আর লসের এটা তো দেখলেন যে এটা কিন্তু বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান এটা দেখায় না, করায় না, এটার ইম্প্যাক্ট দেখায় না। ওকে, তা আমরা একটু ব্যাক যে আমরা এই কারেন্সি দিয়ে রিপোর্ট কি পাইতে পারি। CURR, এখানে কারেন্সির আসবে না, রিকারিং টেমপ্লেট না, এটা আসবে না। তাহলে আপনার লোকেশন, লোকেশন অনুযায়ী আগে যেহেতু আমাদের একটা ইনভয়েস তেমন ছিল না, আমরা যদি দেখি সেলস বাই লোকেশন ডিটেলস, এখানে যদি যাই কেবলমাত্র তো ইউকে তে, সরি ইউএসএ তে সেল করলাম। তা ইউএসএ তে সেল করলে এখানে যদি আমরা লোকেশনের রিপোর্টে, যেটা আমরা লোকেশনের রিপোর্টটা দেখছিলাম না এর আগে, তো এখানে যদি আসি দিস মান্থ ডেটের জায়গায় ওয়ার্ল্ড ডেট দিলাম, দিয়ে আমরা এই রিপোর্টটা দেখলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। এখানে আমি আসছি, এসে ইউকে দিয়ে একটা লোকেশনে আমরা রিপোর্ট জেনারেট করছিলাম, মানে ট্রানজেকশন করছিলাম ইউকে। এবার ইউএসএ দিয়ে দেখেন, ইউএসএ তে আমার কি আছে দেখেন, যে ট্রানজেকশন গুলো করছি ইউএসএ, এই যে দেখুন কেবলমাত্র একটা এক্সচেঞ্জ গেইন আর লস। অর্থাৎ ইউএসএ তে আমি এই তিনটা প্রোডাক্ট 1011 নম্বর ইনভয়েসে ওই যে তিনটা প্রোডাক্ট নিয়ে আমি কিন্তু একটা ইনভয়েস করছি একটু আগে। ওই একটু দেখাই, জাস্ট এ মিনিট, এটা উপর নিচ করতেছে কেন, কি সমস্যা, জাস্ট এ মিনিট। এখানে দেখেন, এই যে ইউএসএ দিয়ে ইনভয়েস 1011 নাম্বারে আমি তিনটা প্রোডাক্ট সেল করছি একই একই ইনভয়েসে। ইনভেন্টরি 3 মিটার ইলাস্টিক ব্যান্ড, এটা বিক্রি করছি। এরপরে ইনভয়েস 1011-তে আবার ব্লাড ব্যাগ কালেকশন, এটা দিছি, অ্যানেস্থেশিয়া মেশিন, এই তিনটা বিক্রি করছি। এখানে সেই ইউএসএ থেকে, অর্থাৎ কোন লোকেশন থেকে আমার সেলস কেমন, সেই ডিটেলসটা এখানে রিপোর্টটা দেখাচ্ছে। তা দেখেন, আমার ইনভয়েস একটা কিন্তু 3 ধরনের প্রোডাক্ট আমি সেল করছি, সেইটার ইম্প্যাক্ট এখানে দেখাচ্ছে, কোয়ান্টিটি কোনটার কত সেল করছি, এরপরে সেলস প্রাইস কত ছিল, অ্যামাউন্ট কত ছিল, ব্যালেন্স কত, সব কিছু কিন্তু লাইন ডেসক্রিপশন, প্রোডাক্ট সার্ভিস, ইনভয়েস নাম্বার বা সেলস রিসিপ্ট নাম্বার, বা ট্রানজেকশন টাইপ কোনটা পেমেন্ট কোনটা ইনভয়েস, সবকিছু কিন্তু এখানে চলে আসছে। এটা কেন সম্ভব হয়েছে, শুধুমাত্র লোকেশন ওয়াইজ কিন্তু করার কারণে আমি ইউএসএ গুলো এখানে পেয়ে গেলাম। এবার পেমেন্ট করছি, পেমেন্ট মানে সরি আমাকে পেমেন্ট করছে, সেই পেমেন্টটা আমি রেকর্ড করছি, এবং এক্সচেঞ্জ গেইন আর লস হয়েছে এই যে মাইনাস ফিগার এখানে। এখানে কিন্তু মাইনাস ফিগার হবে, আমি কিন্তু প্রফিট এন্ড লস দেখতেছি না, এটা রিপোর্টের সেকশন। এখানে এসে মাইনাস ফিগার মানে কি, যে আমার এক্সচেঞ্জ লস হয়েছে, এটা প্রমাণেই। কিন্তু আমরা প্রফিট এন্ড লসে আমরা জানি ওখানে অ্যাকাউন্টিং থিওরি অ্যাপ্লাই করা হবে, কিন্তু এখানে কিন্তু র্যান্ডম, যে আমার এক্সচেঞ্জ লস হয়েছে এটা মাইনাস, যে মাইনাস এত টাকা, এটা আমার লস। এক্সচেঞ্জ গেইন হয়েছে এটা আমার প্লাস ফিগার, কিন্তু প্রফিট এন্ড লসের হিসাবটা তো অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুযায়ী আসবে। ওকে, তা আশা করি বুঝতে পারছেন যে মাল্টি কারেন্সিতে যদি কোনো ট্রানজেকশন রেকর্ড করা হয়, বা সেটা লোকেশন ওয়াইজ যদি, দুটো প্রভাব, এক লোকেশন ওয়াইজ রেকর্ড করলে লোকেশন ট্র্যাক করার কেন প্রয়োজন, লোকেশন অনুযায়ী ট্রানজেকশন করার কেন প্রয়োজন, বা প্রয়োজন করলে কি কি আমি পেতে পারি, আবার মাল্টি কারেন্সিতে কোনো ট্রানজেকশন করলে কিভাবে তার ইম্প্যাক্ট আসে, বা আমি কিন্তু রিসিভ করবো সবসময় জিবিপিতে, আমাকে পেমেন্ট করবে ইউএসডিতে, কিন্তু আমার হোম কারেন্সিতে কনভার্ট হয়ে আমি পেমেন্টটা সবসময় অ্যাকসেপ্ট করবো। ওকে, আর এক্সচেঞ্জ আর গেইন আর লসের ক্ষেত্রে সবসময় মাল্টি কারেন্সিতে যখনই কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতে যাবেন, আপনার মাথায় যেন সবসময় এক্সচেঞ্জ গেইন আর লস এই ব্যাপারটা যেন মাস্ট চলে আসে, এটা একটু মাথায় রাখবেন। তো এই ছিল আজকের মতো আমাদের ক্লাস। ধন্যবাদ সবাইকে।